কিছু উপহার দিতে পারবো সেই আশা রেখেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা, যে ঘটনাটি আমি শুনেছি আমার একজন আঙ্কেল, কবির আঙ্কেলের কাছ থেকে। কবির আঙ্কেলের এই ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক ছিল এবং ওনার বন্ধুর ঘটনা আসলে মূলত এটা, এবং ঘটনাটা আসলে ঘটেছিল 1980s এর দিকে। তো তখনকার যুগে আসলে ওরকম ভাবে স্কুল কলেজ তো খুব বেশি একটা সব জায়গায় ছিল না। তো ওনাদেরও একই রকম অবস্থা, গ্রামে স্কুল নেই ঠিক মতো, তো ওনারা পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছিল ওনাদের। তো গ্রামের যে পলিটিক্যাল লিডার ছিলেন, তো উনি একদিন প্রমিস করলেন যে গ্রামে কিছুদিনের মধ্যে নতুন একটা স্কুল স্থাপন করবেন, কিন্তু সেই স্কুলটার আসলে মেইন যে দূরত্বটা থাকবে সেটা ওনাদের বাসা থেকে অনেকটাই দূরে। এভাবে আস্তে আস্তে কিছুদিন গেল, টেম্পোরারি একটা স্কুল গঠন করা হলো বাসার কাছেই। সেখানেই আসলে মূলত কবির আঙ্কেল এবং ওনার বন্ধু আশফাক আঙ্কেল দুজনেই পড়াশোনা করতে লাগলেন বাকি বাচ্চাদের সাথে। তো আস্তে আস্তে বছর 2 কেটে যাওয়ার পরে ওনাদের গ্রামের যে পলিটিক্যাল লিডার ছিলেন, উনি ওনার কথা মতো স্কুল একটা বিল্ডিং তৈরি করে দিলেন, এবং সেই বিল্ডিংটার দূরত্ব ছিল প্রায় মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার কবির আঙ্কেলের বাসা থেকে। তো কবির আঙ্কেল আর আশফাক আঙ্কেলের বাসা মোটামুটি প্রায় কাছাকাছি ছিল, 500-700 মিটারের মতো দূরত্ব হবে। তো প্রথম দিন যেদিন কবির আঙ্কেল এবং আশফাক আঙ্কেল একসাথে স্কুলে যান, স্কুলটাতে যাওয়ার সময় আসলে একটা কবরস্থান পড়ে। তো এই কবরস্থানটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক ধরনের কথা ছিল, অনেক গুজব ছিল, বা কবরস্থানে কাউকে কাউকে দেখা যায়, এরকম বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল। তো ওনারা কবরস্থানের কাছে যাওয়ার সময় কিছুটা ভয়ই পেতেন যে কবরস্থান পেরিয়ে যেতে হবে, তো যদি কোনো কিছু কখনো দেখে ফেলে। তো তারপর আস্তে আস্তে ওনারা স্কুলের দিকে পৌঁছাতে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন। ওই কবরস্থান নিয়ে খুব বেশি একটা কখনো ভাবেননি, বা ওরকম ভাবে কোনো কিছু চিন্তা আসলে ওনাদের মাথায় আসেনি, ওনারা কিছু দেখেননি। তো আস্তে আস্তে দিন কেটে যেতে লাগলো। স্কুলটা ছিল অবশ্য ক্লাস 5 থেকে প্রায় 10 পর্যন্ত। এরপরে গ্রামে আর পড়াশোনার কোনো উপায় ছিল না। ম্যাক্সিমাম যারা গ্রামে থেকে যেতেন ওনারা কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়তেন, বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়তেন। আর বাদ বাকি যাদের লেখাপড়া আর একটু বেশি করার ইচ্ছা ছিল, তারা মূলত ঘর থেকে বেরিয়ে শহরের দিকে চলে যেতেন পড়াশোনা করার ইচ্ছায়, নতুন কোনো একটা জায়গায় বসবাস করার জন্য বা ভালো একটা ফিউচার বানানোর জন্য। তো কবির আঙ্কেল কি করলেন, 10th পাস করে উনি শহরের দিকে শিফট হওয়ার পরিকল্পনা করলেন। তো উনি ওনার বন্ধু আশফাককে ঘটনাটা জানালেন যে আমি তো গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে চাচ্ছি, আমার ওখানে আসলে পড়াশোনাটা একটু ভালো হবে বলে মনে হচ্ছে। তো আশফাক আঙ্কেলকে উনি তার সাথে যাওয়ার জন্য বললে আশফাক আঙ্কেল বলে যে না, আমি যাব না। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন যাবা না, কি সমস্যা হয়েছে তোমার? পরে সে বলতেছে কি, দোস্ত আমি আসলে এখানে এই স্কুলে আমাদের সাথেই পড়ে একটা মেয়েকে খুব ভালোবাসি। তো তাকে আমার এতই পছন্দ যে আমি তাকে ছেড়ে অন্য কোনো দিকে চিন্তাও করতে পারি না, বা অন্য কোনো দিকে আমি যাবো পর্যন্ত না, আমি ওর কাছাকাছি থাকবো। তো কবির আঙ্কেল আশফাক আঙ্কেলের মুখে এই কথাটা শুনে না ওনার খুব হাসি পেলেন, ওনার খুব হাসি পেল ওরা। তো এতটা হাসি পেল যে উনি কবির আঙ্কেলের উপরে আশফাক আঙ্কেলের সাথে মজা করা শুরু করে দিলেন। আশফাক আঙ্কেল উনি বলতে থাকলেন যে তুই কোথায় আর সেই মেয়েটা কোথায়। আসলে কবির আঙ্কেলও সেই মেয়েটাকে চিনতেন, এবং মেয়েটা ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। কবির আঙ্কেলের ভাষায় উনি ছিলেন খুবই অসম্ভব সুন্দরী। এই কারণে এই আশফাক আঙ্কেল আসলে মজার পাত্র হয়ে গিয়েছিলেন কবির আঙ্কেলের কাছে। কারণ কবির আঙ্কেল বলতেন যে তুই তোর চেহারা দেখেছিস হ্যাঁ নাই, আবার ওর চেহারা দেখছিস হ্যাঁ নাই, তো তোদের মধ্যে কিভাবে মিল হয়, এটা তো সম্ভব না। তুই একটা দোকানের মধ্যে এরকম একটা মিষ্টি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, যেটাকে কেউ ধরবে না, আর সে এমন একটা রসগোল্লা যেটার দিকে সবারই নজর থাকে। কিন্তু কবির আঙ্কেল এখানে আমাকে বলেছেন যে উনি এই কথাগুলো কখনোই আশফাক আঙ্কেলকে ছোট করার জন্য বলেননি, বা আশফাক আঙ্কেলকে হার্ট করার জন্য বলেননি। উনি শুধুমাত্র চাচ্ছিলেন যেন আশফাক আঙ্কেল তার জীবনের উন্নতির রাস্তাটা থেকে সরে না যান।
কারণ কবির আঙ্কেলের ভাষ্য মতো উনি গ্রামের অনেক ছেলে পেলেকে দেখেছেন যারা এই ভালোবাসার চক্করে পড়ে অনেক মানে জীবন নষ্ট করে ফেলেছেন, অনেকে আবার সুইসাইডও করে নিয়েছেন। তো এই জিনিসগুলো দেখার কারণে হচ্ছে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে সাবধান করার চেষ্টা করলেন যে দেখ বন্ধু, আমি তোকে আসলে হার্ট করার জন্য বলি না কথাগুলো, বা হচ্ছে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, তুই কিছু মনে করিস না, কিন্তু তুই এই চিন্তা বাদ দিয়ে মাথা থেকে চল শহরে যেয়ে পড়াশোনা করি। বাট আশফাক আঙ্কেল কোনোভাবেই মানলেন না। তো কবির আঙ্কেল এরপরে হচ্ছে একদিন ঘর দুয়ার ছেড়ে উনি হচ্ছে শহরের দিকে রওনা দিলেন। তো শহরে রওনা দেওয়ার পরে উনি হচ্ছে শহর থেকেই পড়াশোনা করতে লাগলেন। উনি একটা সময় বর্তমানে আমাদের এখানে যেটাকে এইচএসসি বলে, সেই পরীক্ষাটা দেওয়ার পরে আর কি, পরীক্ষাটা দেওয়ার পরে উনি হচ্ছে গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পরে উনি হচ্ছে ইয়ের সাথে দেখা করেন, আসলে আশফাক আঙ্কেলের সাথে দেখা করেন। আশফাক আঙ্কেলের সাথে দেখা করার পর উনি বলেন কি, আশফাক আঙ্কেলকে উনি খুব দেখা করতে পারেননি, আসলে তখন দেখা করতে চাচ্ছিলেন, বাট উনি আসলে আশফাক আঙ্কেলকে রিচ করতে পারছিলেন না, কারণ উনি কোথায় আছেন কেউ তখন বলতে পারছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে একদিন সন্ধ্যার দিকে কবির আঙ্কেলের আরেকজন বন্ধু ওনাকে এসে বললেন কি যে আশফাক এখন বাসায় আছে, তুমি ওর সাথে গিয়ে দেখা করতে পারো। তো কবির আঙ্কেল কি করলেন, আশফাক আঙ্কেলের বাসায় চলে গেলেন এবং আশফাক আঙ্কেলকে দেখে উনি মোটামুটি কিছুটা অবাক। তো আশফাক আঙ্কেল ওনাকে দেখে এসে জড়িয়ে ধরলেন এবং বললেন কি যে বন্ধু, তুই এতদিন পরে আসছিস, আমার আসলে তুই যাওয়ার পরে এখানে কত কি হয়ে গেছে তুই জানিস না তো। তো পরে হচ্ছে উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না, আমাকে বল। পরে বলতেছে কি যে আমি যে মেয়েটাকে আমি পছন্দ করতাম না, সেই মেয়েটার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। তো আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল বললেন কি যে তুই তোর এই সমস্ত বাজে চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে, পড়াশোনাটা কর, চল আমার সাথে এখনো শহরে চল, পড়াশোনা করে জীবন উন্নতির কিছু একটা কর। আর তুই না ওই মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি তো শুনেছি। আসলে আশফাক আঙ্কেলের পরিবার ওই মেয়েটার বাসায় এর আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল, যেটা উনি আশফাক আঙ্কেল মানে কবির আঙ্কেলের মা বাবার কাছ থেকে শুনেছিলেন। বাট ওই মেয়ের পরিবার বিয়ের প্রস্তাবটাকে নাকচ করে দেয়। তো তখন হচ্ছে আশফাক আঙ্কেলকে কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে নাকচ করার কারণটা কি। তো কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল জানালেন কি যে ওরা আসলে চায় খুবই মানে ভদ্র ঘরের আর শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে চায় মেয়ের। তারপরে কবির আঙ্কেল আশফাক আঙ্কেলকে বললেন কি যে আমি তো তোকে বারবার বলতেছি যে তুই চল আমার সাথে শহরে পড়াশোনা কর, তারপরে যোগ্য হয়ে এসে বিয়ে কর, সমস্যা তো নেই, ওদের বাসায় বলে রাখ। কিন্তু তারপরে আশফাক আঙ্কেল মানে একেবারে প্রেমে অন্ধ, উনি যাবেন না কোনো অবস্থাতেই। তো এরপরে কি হলো, কবির আঙ্কেল হচ্ছে ওনার ফার্দার স্টাডিজ এর জন্য কিছুদিন পরে হচ্ছে আবার চলে গেলেন। এর মাঝখানে প্রায় মোটামুটি ভালো সময় কেটে যায়, 3-4 মাস কেটে যায়। এরপরে উনি হচ্ছে চলে আবার একদিন গ্রামে বেড়াতে আসেন, এবং এবার বেড়াতে আসার পরে উনি নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে আশফাক আঙ্কেলের বাসায় যায়। কিন্তু এবার আশফাক আঙ্কেলের যে অবস্থাটা উনি দেখেন, সেই অবস্থাটা আসলে উনি কখনো এক্সপেক্ট করেন নাই। উনি দেখেন আশফাক আঙ্কেল একটা বিছানায় শুয়ে আছে এবং তার শরীরে অসংখ্য কাটা দাগ বলার থেকে কুকুরের কামড়ের দাগ বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো উনি হচ্ছে আশফাক আঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে কিরে আশফাক, তোর কি অবস্থা, এইরকম অবস্থা তোর শরীরে কিভাবে হইলো, তুই আমাকে বল কি সমস্যা। তো আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে দোস্ত তুই জানিস কি হয়েছে। কবির আঙ্কেল জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আশফাক আঙ্কেল বলেন কি যে মেয়েটাকে আমি ভালোবাসতাম না, সে কিন্তু মারা গেছে। কবির আঙ্কেল তো মানে আকাশ থেকে পড়লেন। উনি জিজ্ঞেস করলেন কি যে মারা গেছে মানে কিভাবে মারা গেছে। তো এরপরে হচ্ছে আশফাক আঙ্কেল এমন একটা কথা বললেন যেটা কবির আঙ্কেলকে আরো একবার শকের মুখে ফেলে দেয়। কথাটা ছিল যে মেয়েটা মারা গেছে কারণ আমি ওকে মেরেছি। তো কবির আঙ্কেল উঠে আশফাক আঙ্কেল থেকে কিছুটা দূরে সরে গেলেন আর জিজ্ঞেস করলেন যে তুই মেরেছিস মানে, এটা কি ধরনের কথা বলছিস, তুই কেমনে মারবি একটা মেয়েকে, তুই কিভাবে মারতে পারিস। আশফাক আঙ্কেল বললেন কি কালো জাদু করে মেরেছি। এরপর কবির আঙ্কেল কিছুটা শান্ত হয়ে বসলেন এবং আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে বললেন কি যে দোস্ত তুই কিছুটা সময় নিয়ে আমার ঘটনাগুলো শুন, কি হয়েছিল আসলে। এরপরে কবির আঙ্কেলকে আশফাক আঙ্কেল এমন কিছু ঘটনা শেয়ার করলেন যেটাই হলো আজকের ঘটনার মেইন আকর্ষণ আর কি। উনি বলতে শুরু করলেন যে
কবির আঙ্কেল যখন হচ্ছে এর গতবার এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাসায় আসার পরে হচ্ছে উনি যখন চলে যান, এরপরে উনি যখন হচ্ছে মাঠে কাজকর্ম করতে থাকেন বা হচ্ছে স্কুল থেকে খবর পেতে থাকেন, তখন উনি এমন একটা খবর পান যে হচ্ছে ওনার পছন্দ করা মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে বা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে? আশফাক আঙ্কেলের ভাষ্য মতে ওই মেয়েটার এঙ্গেজমেন্ট হয় এমন একটা মানুষের সাথে যে আসলে আশফাক আঙ্কেলের অনেক বড় একজন শত্রু। তো দেখা সাক্ষাৎ যখন রাস্তায় সেই ব্যক্তির সাথে আশফাক আঙ্কেলের হয়, সে হচ্ছে আশফাক আঙ্কেলের মজা ওড়ায়, বলে কি যে তোর প্রেমিকাকে আমি বিয়ে করব, তোর এখানে কিচ্ছু করার নাই, তুই এখন শুধুমাত্র দেখবি আর জ্বলবি, কিন্তু কিছু করতে পারবি না। সমস্যা নাই, বিয়ের দাওয়াতের কার্ড প্রথমটা তোকেই দিব, দোয়া করে যাবি আমাদের জন্য। তো এগুলো শুনে আসলে উনি খুব বেশি বিরক্ত হয়ে যান এবং হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য যে তার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিতে উনি হচ্ছে উপরের দিকে চলে আসতে থাকেন আসলে। তো এরপরে হচ্ছে একদিন উনি স্কুলের কাছে গেলেন মেয়েটার সাথে দেখা করতে। তো মেয়েটার বাসা ছিল আসলে স্কুলের কাছাকাছি। তো উনি মেয়েটার সাথে দেখা করতে গেলেন, কিন্তু মেয়েটা হচ্ছে তার সাথে কথাও বললো না এবং দূর দূর করে তাড়িয়ে দিলেন। তো এরপরে আশফাক আঙ্কেল যখন ফিরে আসছেন বাসার দিকে, কবরস্থানের দিক থেকে যখন ফিরে আসছেন, তখন উনি দেখেন কি কবরস্থানে একটা লোক বসে আছে। তখন উনি কবির আঙ্কেলের দিকে তাকিয়ে বলেন কি যে দোস্ত, আমরা যে একসাথে স্কুলে যেতাম তখন কিন্তু এই কবরস্থানটার উপর দিয়ে যেতাম, আর হচ্ছে এখানে যে একটা লোক বসে থাকতো সেটাকে তুই দেখোস নাই? পর কবির আঙ্কেল মনে করে একটু বললেন কি যে হ্যাঁ, আমি তো দেখছি এরকম একটা লোক, দেখে মনে হইতো যে নেশাখোর হয়তো বা হচ্ছে কোনো ভিখারি টাইপের লোক মনে হইতো, ওরকম তো কিছু মনে আমার হয় নাই যে সে খারাপ লোক বা কিছু একটা, কিন্তু এটার কথা তুই কেন বললি? এই কথা শোনার পরে আশফাক আঙ্কেল বললেন কি যে উনি আসলে না কোনো নেশাখোর না কোনো ভিখিরি, উনি আসলে একজন জাদুকর। এই কথা শুনে হচ্ছে কবির আঙ্কেল বললেন কি, তো জাদুকর তো তোর সাথে তার পরিচয়ের কি আছে, বা হচ্ছে এর সাথে ওই মেয়েটার মৃত্যুরই বা কি সম্পর্ক, বা তোর এই অবস্থারই বা কি সম্পর্ক? তখন আশফাক আঙ্কেল বললেন কি যে আমি যখন কবরস্থানের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কবরস্থানের মাঝখানে রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন সেই জাদুকরটা আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে আমাকে বললেন কি একটা কবরের পাশের একটা ফলক ছিল, ফলকের উপরে আমাকে বসতে বললেন। এরপরে যখন উনি বসলেন সেই ফলকটার উপরে, তখন জাদুকর বললেন কি যে তুই যে মেয়েটাকে পছন্দ করিস সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? তো আশফাক আঙ্কেল কিছুটা অবাক হন। উনি জিজ্ঞেস করলেন যে বাবা, আপনি এই জিনিসটা কিভাবে জানেন? পর ওই ব্যক্তিটা বলেন কি যে জানি, আর এও জানি যে ওর বিয়ে ঠিক হয়েছে যে তোর সবচেয়ে বড় শত্রুর সাথে। তো আশফাক আঙ্কেল চিন্তা করলেন কি, বাহ, আমার প্রেমের ঘটনা এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে যে কবরস্থানের একটা পাগল লোক পর্যন্ত এখন আমার ভালোবাসার কথা জানে, গ্রামে গ্রামে আমার ভালোবাসার কথা এতটাই চর্চা। তখন ওই বাবা ব্যক্তিটা আর কি, ওনাকে বাবা সম্বোধন করেছেন উনি ঘটনায়। তো এই বাবাটা তাকে জিজ্ঞেস করলো কি যে তুই কি মেয়েটাকে বিয়ে করতে চাস? তখন হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে হ্যাঁ, বিয়ে তো করতে চাই, কিন্তু কিভাবে সম্ভব, ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন কিভাবে কি সম্ভব? পরে লোকটা বললো কি যে বাবা লোকটা বললো যে অনেক কিছুই সম্ভব। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে অনেক কিছু সম্ভব, তাহলে একটা বাবা একটা কাজ করেন, এমন কিছু করেন অন্তত যেন এই মেয়েটা আমার সাথে অন্তত একটু কথা বলে। তো এরপরে সেই বাবা বললেন কি যে তুই কথা বলা তো ছাড়, আমি এমন কিছু করতে পারি যেন এই মেয়েটা তোকে বিয়ে পর্যন্ত করে নিতে পারবে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল একেবারে আকাশ থেকে পড়লেন আর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। উনি বললেন কি যে বাবা, আমাকে কি করতে হবে শুধুমাত্র বলেন। বাবা বললেন কি তুই ভেবে নে, এই কাজের মধ্যে আমি তোকে যা করতে বলবো তোকে তাই করতে হবে এবং তোকে সবকিছু ছেড়ে দিতে হবে। তো আশফাক আঙ্কেল জিজ্ঞেস করলেন কি ছাড়তে হবে? তখন সেই ব্যক্তিটা বললেন কি যে তোকে তোর ক্ষুধা ছাড়তে হবে, তোকে আল্লাহ ছাড়তে হবে, তোকে তোর পরিবারের চিন্তা ছাড়তে হবে, সবকিছু ছেড়ে তোকে শয়তানের বশবর্তী হইতে হবে, শয়তানের উপাসক হতে হবে। তো এই কথা শুনে তো হচ্ছে আশফাক আঙ্কেল কিছুটা ওনার মনে কিছুটা হচ্ছে সন্দেহের প্রবণ হয় যে এই ব্যক্তি আমাকে শয়তানের উপাসনা কেন করতে বলবে। আশফাক আঙ্কেল বললেন কি যে হচ্ছে এটা কি বলেন আপনি, আমি আমার একটা মেয়েকে বিয়ে করার জন্য আমার ধর্ম ছেড়ে দিব ভবিষ্যতে, তাহলে হচ্ছে আখিরাতে আমার কি হবে? ওখানে তো তাহলে আমার কোনো জায়গা থাকবে না।
তো পরে লোকটা বললো কি যে তুই ভেবে নে কি করবি না করবি, দেখ। এরপর হচ্ছে আশফাক আঙ্কেল সেখান থেকে চলে আসলেন। তো এরপর দিন আশফাক আঙ্কেলের বাসায় এঙ্গেজমেন্টের পরে একটা ওই মেয়েটার আর কি এঙ্গেজমেন্টের পরে ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের দাওয়াত ওই যে তার শত্রু ছিল সেই শত্রুর মা বাবা এসে দিয়ে গেলেন। দুই পরিবারের মাঝখানে একটা মিট আপের দাওয়াত ছিল আর কি। তো এটা দেখে তো উনি আরো বেশি মানে রেগে গেলেন। তখন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ক্ষেত খামারের দিকে যাচ্ছিলেন, তখন হচ্ছে ওই সেই ব্যক্তি যার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তার সাথে দেখা, এবং সেই ব্যক্তিটা কি করলো, আশফাক আঙ্কেলকে নিয়ে মজা করা শুরু করলো যে দেখ কালকে একটা অনুষ্ঠান আছে, আমাদের বিয়ে ঠিক তাড়াতাড়ি মতো হয়ে যাবে, আর তুই কি করবি, ক্ষেত খামারে খাটবি আর ধান বিক্রি করে খাবি, যা তুই হারলি আমি জিতছি। তো এই কথা শোনার পরে না সে অনেক বেশি মানে ক্ষেপে যায়, আশরাফ আঙ্কেল অনেক বেশি ক্ষেপে যায়, এবং উনি কি করে সেই কবরস্থানে সেই বাবার কাছে চলে যায়। বলে কি যে বাবা যা করতে হবে বলবি আমি তাই করব, কিন্তু তুই এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করাই দিবি। বাবা বললো কি যে তুই ভেবে নে, কিন্তু এই কাজ করতে গেলে তোকে সবকিছু ছাড়তে হবে। আমি যদি তোকে বলি যে তুই উপরের দিকে থুতু মেরে নিজে সেটা খা, তোকে সেটা খেতে হবে। আমি যদি বলি যে হচ্ছে তুই নর্দমার ভেতরে গিয়ে শুয়ে থাক, তোকে শুয়ে থাকতে হবে। আমি যদি বলি যে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরে সিজদা কর, সিজদা করতে হবে। আমি যদি তোকে বলি কোনো মূর্তি বানিয়ে যে মূর্তিতে সিজদা কর, করতে হবে। ইভেন আমি যদি তোকে কোনো কবরের উপরে মূত্র বিসর্জন করতে বলি সেটাও তোকে করতে হবে। তো কিন্তু আশফাক আঙ্কেল তখন এত বেশি মানে কি বলবো রাগের ক্রোধের বশবর্তী এত বেশি অন্ধ হয়ে গিয়েছিলেন যে উনি এই জাদুকর বাবার কথাগুলো মেনে নেন। এবং এরপরে জাদুকর এই কথাও বলে যে হচ্ছে তুই যখন এই কাজে একবার ঢুকবি তখন আমি যাই বলবো তোকে তাই করতে হবে, তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। যদি প্রশ্ন করিস তাহলে হচ্ছে তোর সমস্যা হবে, এবং এই কাজের মাঝখানে যদি কোনো কারণে তুই কাজটা ছেড়ে দিস তাহলে তোর অবস্থা এমন হবে যেটা তুই কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবি না। এরপরে উনি হচ্ছে জাদুকরের কথায় সম্মতি দিলেন, এবং পরবর্তী দিন থেকে জাদুকর তাকে তার কাছে যাওয়ার জন্য আদেশ দিলেন। প্রথম 30 দিন ওনাকে জাদুকর একটা কাজ করিয়েছেন, সেটা হচ্ছে কবরস্থানের যতগুলো কবর ছিল এর মধ্যে কিছু কিছু কবর ছিল হাজিদের কবর ছিল, বা হচ্ছে হাজি না আসলে আলেম ওলামাদের কবর ছিল। তারপরে হচ্ছে আপনার মানে এলাকার ভালো ভালো মুরব্বী মানুষ যারা সমাদৃত ছিলেন ধর্মকর্ম করার জন্য, সেই সমস্ত ব্যক্তিদের কবরের উপরে থুতু ফেলার কাজ ছিল প্রথম 30 দিন ওনার। তো প্রথম 30 দিন উনি এই কাজটা করলেন। এই কাজটা করার পরে প্রথম 30 দিন এই কাজটা করার পরে আসলে উনি দেখলেন কি যে হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না। তো বাবাটাকে উনি জিজ্ঞেস করলেন যে বাবা আমি তো প্রথম 30 দিন আপনার কথা মতো কাজ করতেছি কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। বাবা বলতেছেন কি যে তুই আর 10টা দিন কর, লাভ হবে। এরপরে 10 দিন ওনাকে আরেকটা কাজ দেন সেই বাবা, সেটা হচ্ছে কি মূর্তির সামনে পূজা করা, মানে পূজা করা না আর কি, মূর্তির সামনে সিজদা করা। উনি হচ্ছে একদিন রাতের বেলা সন্ধ্যার দিকে মূলত উনি কবরস্থানটাতে যেতেন। তো একদিন রাতের বেলা উনি হচ্ছে কবরস্থানে যান এবং উনি দেখেন কি যে বাবা একটা মূর্তি বানিয়েছে, এবং সেই মূর্তিটা দেখিয়ে আশফাক আঙ্কেলকে বলছেন কি এটার উপরে সিজদা কর, এটার সামনে সিজদা কর। আশফাক আঙ্কেল বলেছেন কবির আঙ্কেল আমাকে যেটা বলেছেন, আশফাক আঙ্কেল তাকে যে ঘটনাগুলি বলেছে ওই টাইমে উনি বলেছেন যে এই কাজগুলো শুরুতে করতে করতে ওনার খুবই মানে আপত্তি মনে হতো এবং খুবই খারাপ লাগতো যে আমি এরকম একটা কাজ করতেছি, আমার খোদাকে আমি ধোকা দিচ্ছি এটা মানে। বাট আস্তে আস্তে এই কাজগুলি করতে করতে ওনার ভেতরে নাকি খারাপ লাগাটা আস্তে আস্তে চলে যায়, ভেতর থেকে খারাপ লাগাটা আর উনি ফিল করতে পারেন না। তো আস্তে আস্তে উনি এই কাজটা করতে করতে কিছুটা মানে অভ্যস্ত হয়ে যান এবং মজা পেতে শুরু করেন। চিন্তা করেন আচ্ছা ঠিক আছে করতেছি দেখি কি হয়। তো এরপরে প্রথম 10 দিন ওনাকে কি করলেন, সেই মূর্তিরও সামনে সিজদা করার কথা বলা হলো, এবং কবরস্থানের পাশে একটা নালা ছিল, ওই নালাতে রাতের বেলা ওনাকে গোসল করার কথা বলা হতো। তো উনি পরের 10 দিন গোসল করতেন এবং হচ্ছে মূর্তির সামনে সিজদা করতেন। এভাবে 10 দিন পার হলো। তো এর মাঝখানে মেয়েটার আসলে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল কি ওই অনুষ্ঠানটার প্রায় 1 সপ্তাহ পরে, কিন্তু এখানে প্রায় 30 থেকে 40 দিন পার হয়ে গেছে, বাট বিয়েটা হচ্ছে না। আশফাক আঙ্কেলের মাথায় একবার চিন্তা হলো যে বিয়ে তো 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তাহলে এখনো কেন বিয়ে হলো না, কি সমস্যা বুঝতে পারছি না। তো উনি
গিয়ে হচ্ছে কি করলেন, ওই মেয়েটার পরিবারের আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিতে লাগলেন। এবং খবরে যেটা উঠে এলো সেটা হচ্ছে কি, ছেলের পরিবার কোনো একটা কারণে ধানাই পানাই করছে, তারাই বিয়েটাকে পেছানোর চেষ্টা করছে। আচ্ছা, যাই হোক। তো এরপরে আশফাক আঙ্কেল আবার সেই ইয়ের কাছে গেলেন আর কি, বাবার কাছে গেলেন। বাবাকে উনি বললেন কি যে বাবা, ও কি হবে, বিয়েটা এখনো ভাঙে নাই, তো আপনি আসলে মনে হয় আমাকে ধোকা দিচ্ছেন বা হচ্ছে আমাকে যে কোনো খারাপ কাজ করানোর চেষ্টা করতেছেন, তাই না? এরপরে বাবা না ওনাকে একটা ধমক দিলেন, বলে কি তুই আমাকে সন্দেহ করিস তাই না, ঠিক আছে যা, তুই আজকে বাসায় যা, তুই একটা সুখবর পাবি। তো উনি হচ্ছে এরপরে হচ্ছে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে উনি ওনার মা বাবার কাছ থেকে খবর পেলেন যে হচ্ছে এই মেয়েটার এঙ্গেজমেন্টটা ভেঙে গেছে। তো উনি এই কথা শুনে মানে বাবার উপরে তার বিশ্বাস যেন আরো অগাধ হয়ে গেল, এবং উনি খুশিতে লাফালাফি করতে গিয়ে মানে করতে করতে ওনার মা বাবাকে বললেন কি যে তোমরা আবার যাও, মেয়েটার বাসায় আবার বিয়ের প্রস্তাব দাও। কিন্তু সেই একইভাবে তার মা বাবা মুখ একেবারে মানে ছোট করে ফিরে আসতে হলো ওনাদের, কারণ সেই মেয়ের ফ্যামিলি আবার তাদেরকে রিজেক্ট করেছে। তো এই ঘটনার পরে আশফাক আঙ্কেল আরেকটু রেগেছেন, বলেন কি ওনাদের কিসের এত অহংকার যে বারবার আমাকে রিজেক্ট করে, এবার দেখি কিছু একটা করবই। এই ঘটনাটা ঘটার পরে উনি সেদিন সন্ধ্যায় আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, এবং এই বাবা এবার রাগ করে ওনাকে বললেন কি যে তোকে কি আমি বলেছিলাম ওর পাশে বিয়ের প্রস্তাব পাঠাতে? পরে বলে যে বাবা, আমি ভাবছি কি যে মেয়েরটা যেহেতু বিয়ে ভেঙে গেছে, তো আমি এখন প্রস্তাব দিলে হয়তো বা রাজি হবে। তখন সেই বাবা বলেন কি, আরেকবার আমি বলার আগে যদি তুই কোনো কিছু করিস তাহলে এর ফল তোকে ভোগ করতে হবে। পরে আশফাক আঙ্কেল বললেন কি যে আচ্ছা ঠিক আছে বাবা, দুঃখিত, আপনি আমাকে কি করতে বলেন বলেন, আমি করবো সেটা। তো সেদিন হচ্ছে সেই বাবা লোকটা তাকে বললেন কি যে তুই আজকে রাতের বেলা একটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 10 বছরের মতো, 5 থেকে 10 বছর এরকম বয়সী একটা বাচ্চা নিয়ে আসবি। তো আশফাক আঙ্কেল রাতের বেলা হচ্ছে সেদিন রাতের বেলা তো আর আনতে পারে নাই। তো পরের দিন হচ্ছে সন্ধ্যার দিকে উনি হচ্ছে যখন বাচ্চারা ঘরে ফিরে খেলাধুলা করে, গ্রামের বাচ্চারা একসাথে মাঠে খেলাধুলা করে, তো একটা বাচ্চাকে উনি কি করলেন, টফি বা চকলেটের লোভ দেখায় উনি হচ্ছে নিয়ে চলে আসলেন ওই বাবার কাছে। তো আনার পরে উনি দেখলেন কি যে বাবা অলরেডি একটা মানে হবন কুণ্ডর মতো কিছু একটা বানাইছেন এবং ওখানে হচ্ছে আগুন ধরায় রাখছেন। তো এরপরে উনি হচ্ছে বাবাকে জিজ্ঞেস করলেন যে আমি তো বাচ্চাটাকে নিয়ে আসছি, এখন কি করতে হবে? বাবা বললেন কি যে এই বাচ্চাটাকে ধরে আগুনের মধ্যে মানে ফেলে দে। এই কথা শুনে তো আশফাক আঙ্কেল মানে একেবারে হতভম্ব হয়ে গেলেন যে বাবা এটা কি বলে, আমি জলজন্ত একটা বাচ্চাকে কি কারণে হচ্ছে আগুনে ফেলে দিব, এটা কিভাবে সম্ভব? আমি তো কারো জান নেওয়ার জন্য এই কাজে আসিনি। তো উনি যখন হচ্ছে কিছুটা হেজিটেট করছেন, তখন সেই বাবা এসে নিজেই বাচ্চাটার মুখটা হচ্ছে কি করলো, কোনো একটা মানে গামছা দিয়ে বেঁধে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিল। গামছা দিয়ে বাঁধার কারণে বাচ্চাটা চিৎকারও করতে পারলো না এবং সেখানেই সে পুড়ে মারা গেল। তো এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল হচ্ছে সেখানেই অজ্ঞান হয়ে যান। এবং যখন ওনার ঘুম ভাঙে তখন উনি দেখেন জাদুকর আর সেখানে নেই, আর হচ্ছে আগুন যেখানে জ্বলছিল সেখানে বাচ্চাটার হাড় গড়ছিল দেখা যাচ্ছিল। তো উনি সেদিনের মতো বাসায় চলে আসলেন সন্ধ্যার দিকে। এরপরে যেদিন তিনি মানে এরপরে যখন তিনি আবার হচ্ছে সেই বাবার কাছে গেলেন, উনি সেই বাবাকে বললেন কি যে হচ্ছে বাবা, যদি জানি নেওয়ার হইতো তাহলে হচ্ছে আমি তো ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার জানে নিতে পারতাম, আমি একটা মাসুম বাচ্চার জান কি কারণে নিব? আর তুমি এটা আমাকে আগে কেন বলো নাই, আগে বললে আমি কাজটা করতাম না। তখন বাবাটা একটা শয়তানে হাসি দিয়ে বলেন কি যে তুই যদি ওই মেয়েটার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল তাকে যদি তুই মারতি, তাহলে কি মনে করস যে তুই মানে বাইচে যেতি? পারতি না। তোর উপরে এই দোষটা আসতো, তোকে জেল খাটতে হইতো। তো জেলে গেলে তুই মেয়েটাকে বিয়ে কিভাবে করতে? আর তোর মনে কর তর্কের খাতিরে মেনে নিলাম তুই জেল থেকে বেরোয় আসলি, বেরোয় আসলে কি ওই মেয়েটা তোকে বিয়ে করতে রাজি হইতো? যার হবু জামাইকে তুই মেরেছিস সে কি তোকে বিয়ে করতে রাজি হতো নাকি বল? তো এরপরে আমি চিন্তা করলাম কি যে বাবা কথাটা আসলে ভুল বলে নাই। যাই হোক, এখন যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এরপরের দিন জাদুকর বললেন কি যে তুই আগামীকালকে আসবি, আর হচ্ছে এখানে যতগুলো কবর আছে সবগুলো কবরের উপরে তুই প্রস্রাব করবি। তো এই কথাটা শুনে আশফাক আঙ্কেল কিছুটা মানে হতচকে যান এবং হচ্ছে উনি চিন্তা করেন কি না, এই কাজটা আমি করবো না, এই কাজটা আমি করতে পারবো না। তো সেদিন রাতে যেদিন রাতে এই কথাটা মানে এই কাজটা করতে ওনার যাওয়ার কথা, সেদিন রাতের বেলা উনি আর
কবরস্থানে যান নাই। তো পরের দিন যখন গেল, সেদিন হচ্ছে জাদুকর বলল, মানে রাগ করে বসে আছে, বসে থেকে বলল কি যে আমি তোকে কালকে আসতে বলেছিলাম, তুই কেন আসলি না, বল আমাকে। তারপরে হচ্ছে আশফাক আঙ্কেল বললেন কি যে বাবা আসলে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে। এরপর উনি বললেন কি যে হচ্ছে ঠিক আছে, তোর খারাপ লাগতেছে তুই এই কাজটা করতে, এই প্রথমবারের মতো আমি তোকে মাফ করলাম, কিন্তু এর পরবর্তীতে যদি এই ভুল হয় তাহলে তোকে আমি আর মাফ করবো না। এই কথা বলার পরে আশফাক আঙ্কেল জিজ্ঞেস করলেন আর কি কাজ করতে পারে আমাকে বলো। এরপরে সেই বাবাটা বললেন কি যে আগামীকালকে তুই আরেকটা বাচ্চা নিয়ে আসবি, যে বাচ্চাটার বয়স হবে 5 বছর এরকম। এই কথা শুনে আশফাক আঙ্কেল তো এবার মানে উনি চিন্তা করলেন কি এর থেকে তো আমার কবরের উপরে যে কাজটা দিয়েছিল সেটা এটা ভালো ছিল, এখন আরেকটা জান নিতে হবে, এটা আমি পারবো না। তো উনি এর পরের দিন না আবার কবরস্থানে যাননি। সেদিন স্কিপ করার পরে পরের দিন যখন উনি আবার কবরস্থানে গেলেন, উনি দেখলেন কি সন্ধ্যাবেলায় সেই জাদুকর বসে আছে এবং তার দুই পাশে দুইটা বড় বড় কুকুর, ছাই কালারের কুকুর, মোটামুটি অন্ধকারে যেটা দেখা যাচ্ছিল ছাই কালারের একটা দুইটা কুকুর বসে আছে ওটার দুই পাশে। তো উনি বলতেছেন কি যে তুই আমার কথা তো মানলি না, টানা 2 বার তুই আমার কথা খিলাফ করলি, যেটা তুই আসলে আমার কাছে যখন এই কাজটা করার জন্য আসছিলি তখন তুই বলছিলি কি যে আমার সব কাজ যা বলবো তাই করবি, কিন্তু তুই 2 বার আমাকে ধোকা দিলি। এই কথা বলে উনি কি করলেন, শয়তানি একটা হাসি এসে 2টা কুকুরের মাথায় হাত বুলালে, এবং হাতটা যখন উনি 2টা কুকুরের মাথা থেকে সরিয়ে নিলেন, সেই 2টা কুকুর এমন ভাবে এসে ওনাকে হচ্ছে অ্যাটাক করা স্টার্ট করলো যে ওনার মানে অবস্থা খুবই খারাপ। তো এখানে আমি আসলে একটা কথা মিস করে গেছি আসলে লিসেনার্স, সেটা হচ্ছে কি যে সেই বাচ্চাটাকে যখন মারা হয়েছিল, সেই 10 বছরের বাচ্চাটাকে, ওই বাচ্চাটাকে যখন গ্রামের মানুষ খোঁজা শুরু করে, ওই টাইমে মানে আশফাক আঙ্কেল কিছুটা ভয় পায় যে কেউ তো আমাকে দেখে নাই, যে এই বাচ্চাটা আমি নিয়ে আসলাম যে কেউ কি দেখে নাই কিনা, বা হচ্ছে ওই কবিরাজ তো আমাকে বলে নাই যে হচ্ছে ওকে মেরে ফেলা হবে, তো যদি এই ঘটনা আমি জানতাম তাহলে হয়তো বা তাকে লুকিয়ে লুকিয়ে আমি আনতাম, বাট মনে হয় কেউ দেখে নাই। তো এরপরে হচ্ছে কি কবিরাজের কাছে গিয়ে যখন উনি বললেন কি যে বাচ্চাটাকে তো খোঁজা হচ্ছে, তখন কবিরাজ ওনাকে একটা বুদ্ধি দিল, যে সেটা হচ্ছে কি রাস্তার ওই পাশে একটা জঙ্গল আছে, তুই বলে দে, গ্রামে রটায় দে যে এই বাচ্চাটাকে তুই সেই জঙ্গলের কাছে যাইতে দেখছিস। এটা করে কি হবে, সবাই বুঝতে পারবে কি যে জঙ্গলি জানোয়ার আক্রমণে হয়তো বাচ্চাটাকে নিয়ে গেছে এবং মেরে ফেলছে। তো গ্রামের মানুষের তখন এমনি অনেক বাচ্চা কাচ্চা, একটা পরিবার অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো আসলে ওরকম ভাবে একটা বাচ্চা না থাকলে কারো কোনো কিছু আসে যায় না বলে মনে হয় আর কি ওই টাইমে। তো যাই হোক, এরপরে আবার কবিরাজের ঘটনায় ফিরে আসি। সেটা হচ্ছে কি যে কুকুর 2টার মাথা থেকে যখন কবিরাজ হাত সরালো, তখন আশফাক আঙ্কেলের উপরে সেই কুকুরগুলো হামলা করলো এবং শরীরে কামড় দিয়ে একবারে ভরিয়ে ফেললো। তো এরপরে কবিরাজ আশফাক আঙ্কেলকে বললেন কি যে এরপর যদি কখনো আর এরকম ভুল হয় তাহলে হচ্ছে তোকে আর ছাড়বো না, এবার যা বাচ্চা নিয়ে আসবি 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে নে। এরপরে উনি হচ্ছে গ্রামে একজন চিকিৎসক হাকিমের কাছে গেলেন, উনি হচ্ছে কিছু ওষুধ দেওয়ার পরে উনি বাসায় চলে আসেন, এবং যখন এলাকার লোক ওনাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোমার এই অবস্থা কেমনে হইলো, সে বললো কি যে আমি রাস্তার ওই পাশে জঙ্গলটা দিয়ে আসছিলাম, তখন আমার উপরে শিয়াল আর কুকুর হামলা করেছিল। তো এই ঘটনা বলার পরে গ্রামের মানুষ কিছুটা নিশ্চিন্তই থাকে যে হচ্ছে তাহলে আগের যে বাচ্চাটা হারিয়েছিল সেটা হয়তোবা কুকুর বা শিয়ালেরই কোনো একটা কাজ হবে হয়তোবা। ওই বাচ্চাটার খুঁজে বন্ধ হয়ে গেল। তো পরের দিন উনি হচ্ছে 5 বছরের একটা বাচ্চাকে অনেক লুকানোর মাধ্যমে সেই কবিরাজের কাছে নিয়ে আসে। নিয়ে আসার পরে কবিরাজের কাছে সামনে রাখার পরে কবিরাজ কি করলো, বাচ্চাটাকে কিছু একটা খাওয়ালো, খাওয়ানোর পরে দেখা গেল যে বাচ্চাটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে সে বাচ্চাটাকে জবাই করলো। এই দৃশ্য দেখে তো বাচ্চাটা গলা থেকে যখন রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ছে, এই দৃশ্য দেখে আশফাক আঙ্কেল সেখানে আবার অজ্ঞান হয়ে যায়, এবং উনি যখন চোখ মেলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল এটা মধ্যরাত। তো ওই টাইমে সেই কবিরাজ ওনাকে একটা পেয়ালার মধ্যে করে কিছু জিনিস খেতে দিলেন, তরল কিছু একটা। তো উনি মুখে একবার নিয়ে খাওয়ার পরেই উনি বমি করে ফেললেন। উনি বললেন কি এটা কি? পরে সেই কবিরাজটা বললো কি এটা হচ্ছে ওই বাচ্চার রক্ত আর হাড়ের গুঁড়া পানির সাথে মিশাইছি তোকে খাওয়ানোর জন্য। তো সে তখন ওই পেয়ালাটা মানে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, এবং হচ্ছে কবিরাজকে বলে কি যে তুই আমার পেছন ছাড়, আমি আর পারতেছি না, তোর এই কথাগুলোর জন্য আমি আমার ধর্ম নষ্ট করছি, আমি আমার ইমান নষ্ট করছি, আমার আর ওই মেয়ের সাথে বিয়ে করার দরকার নেই, আমি ওই মেয়েকে বিয়ে করবো না, তুই আমার পেছন ছেড়ে দে।
আমার জান ছাড় তুই। তো কবিরাজ না কিছুটা শয়তানে হাসি দিল এবং দিয়ে বলল কি যে তুই তাই চাস? পরে বললো হ্যাঁ আমি তাই চাই, আমি তোর আর কোনো কাজ করব না। এই কথা বলে না আশফাক আঙ্কেল চলে আসছিল। তো উনি যখন চলে আসছে তখন কবিরাজ পেছন থেকে বললো কি যে তুই পস্তাবি, তোর এই কাজের জন্য তুই পস্তাবি। এরপরে উনি হচ্ছে 2 দিন পরে উনি খবর পান কি যে মেয়েটাকে উনি বিয়ে করার কথা চিন্তা করছিলেন সেই মেয়েটা মারা গেছে। এবং কিভাবে মারা গেছে? সেই মেয়েটার লাশ পাওয়া যায় এই যে রাস্তার পাশে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলের সামনে একেবারে ক্ষতবিক্ষত অবস্থায়, মানে কুকুর আর শেয়াল আক্রমণ করে একেবারে ক্ষতবিক্ষত অবস্থা করে দিয়েছে। ওই স্পটেই সে মারা গেছে। তো এরপরে এই ঘটনা শোনার পরে তো হচ্ছে আশফাক আঙ্কেল আবার গেলেন কবরস্থানের কাছে ওই ইয়েকে খুঁজতে, কবিরাজকে খুঁজতে, জাদুকর বাবাকে খুঁজতে। কিন্তু সেখানে সে আর সেই জাদুকর বাবাকে দেখতে পায় নাই। সেই জাদুকর বাবা আর সেখানে ছিল না। তো এর 2 দিন পরে রাতের বেলা একদিন এই আশফাক আঙ্কেল হচ্ছে বাসা থেকে বের হয়ে পানি খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য গেলেন। তো উনি দেখলেন কি যে ওনার ওয়াশরুমের সামনে সেই 2টা কুকুর চোখগুলো জলজল করছে এবং হঠাৎ করে তারা কি করলো, আশফাক আঙ্কেলের উপরে হামলা করলো। এমন ভাবে শরীরে কাটলো যে মানে রক্তারক্তি হয়ে গেল, একেবারে উনি আধমরা হয়ে গেলেন। তো অজ্ঞান হয়ে যান উনি। সকালবেলা উনি চোখ খুলে দেখেন কি যে ওনার বিছানার পাশে ওনার বাবা মা এবং হচ্ছে গ্রামের বাকি লোকেরা। তো এরকম 7 দিন যেতে থাকে, আস্তে আস্তে তার শরীরে পচন ধরতে শুরু করে। তো এই ছিল হইতেছে আসলে কি বলে আশফাক আঙ্কেল কবির আঙ্কেলকে এতটুকুই বলেন। এই ঘটনা শোনার পরে কবির আঙ্কেল হচ্ছে আশফাক আঙ্কেলের সামনে থেকে উঠে যান। উঠে গিয়ে ওনাকে বলেন কি যে তুই এত খারাপ একটা কাজ কিভাবে করতে পারলি? মেয়েটার জীবনটা তুই নষ্ট করলি, তুই তোর ঈমান নষ্ট করলি, তুই তোর আল্লাহকে অপমান করলি, তুই শয়তানের পূজারী হয়ে গেলি, কিভাবে পারলি তুই? তোকে আমার বন্ধু ভাবতেও না আসলে মানে নিজের উপরে করুণা হচ্ছে এখন। আমি তোর সাথে আর কোনো ধরনের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবো না। এই কথা বলে উনি চলে যান সেখান থেকে। তো 3-4 দিন পরে যখন উনি শহরের উদ্দেশ্যে রওনা হবেন, ওনার কাছে একটা খবর আসে যে আশফাক আঙ্কেল অলরেডি মারা গেছেন। কিন্তু কবির আঙ্কেলের পরে ওনার জানাজাতেও শরীক হন নাই। তো এই ঘটনাটা আসলে যখন কবির আঙ্কেল আমাকে বলছিলেন তখন উনি আমাকে এতটুকু বলেছিলেন যে আমি আসলে এই ঘটনাটা শেয়ার করতে চাইনি কখনো, কিন্তু আবার না করেও থাকতে পারিনি, কারণ আমি চাচ্ছিলাম না যে হচ্ছে আমার মনে এই বার্থডেটা সারা জীবনই থাকুক। তো অনেকদিন হয়ে গেছে ঘটনাটার, বাট এখন পর্যন্ত হচ্ছে আশফাক আমাকে যখন জিনিসগুলো বলেছিল তখন আমার জিনিসগুলো মানে কতটুকু ভয়ানক লেগেছে বা এই জিনিসগুলো আমাকে কতটুকু হন্ট করেছে সারা জীবন, এই জিনিসটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এই কারণে এই ঘটনাটা আসলে তোমার সাথে শেয়ার করা। তুমি চাইলে লিখেও দিতে পারো বা নিজে বলতেও পারো, সেটা তোমার উপরে। যাই হোক, এরপর উনি লিসনারদের মানে উদ্দেশ্যে সালাম জানিয়েছেন এবং হচ্ছে সেদিনের মতো বিদায় নিয়েছিলেন। তো এই ছিল প্রিয় লিসনার্স আজকে আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমি সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আবার দেখা হবে বা কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Voot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সাবিত আলমের পাঠানো অডিও ক্লিপটি আপনাদের ভালো লেগেছে। এখন একটি অন্য অডিও ক্লিপে যাব। আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, কারণ আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো, সবচেয়ে আকর্ষণীয় যে সমস্ত অডিও ক্লিপ সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। দেখুন কেমন লাগে শুনে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন এবং ভূত.কমের সকল শ্রোতারাও অনেক ভালো আছে। আমি রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা থেকে কোন একটা গ্রাম থেকে বলছি। তো বর্তমানে আমি দেশের বাইরে আছি। বর্তমানে এখন আমি ইরাকের বাগদাদ শহরের পার্শ্ববর্তী কোনো জেলায় অবস্থান করছি। সেখান থেকে আপনাকে ঘটনাটা শেয়ার করতে চলেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর আমার পরিবারের সাথে বলতে পারেন আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনার কিছুটা অংশে আমি উপস্থিত ছিলাম। ঘটনার শুরুতে কিছু কথা বা কিছু না বললে হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য কিছু বর্ণনা দিয়ে নিই। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে, যারা সাধারণ মানুষদের মুরিদ করে থাকেন। আপনিও হয়তো জেনে থাকবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে। তো আমার বাবা মাও তেমনই একজন পীরের মুরিদ হয়েছিলেন। সেই পীরের অবস্থান ছিল আমাদের সাটুরিয়া থানাতেই। আমাদের সাটুরিয়া থানাতে যারা আছেন তারা অনেকেই হয়তো চিনে থাকবেন। বনমালীপুর শামসুল পীর নামে একজন পীর ছিলেন বললাম এই কারণে, কারণ গত 3 থেকে 4 বছর আগে উনি পরলোক গমন করেছেন। তারপরে অনেকে চিনে থাকবেন যদি সাটুরিয়া থানার অন্তর্গত কেউ শুনে থাকেন। আর হচ্ছে গ্রামটা শুদ্ধ ভাষায় বনমালীপুর বলে, অনেকে গ্রাম্য ভাষায় বয়নালপুর বলে থাকেন। সেটা বয়নালপুর নামেই পরিচিত লাভ করেছে বেশি। তো আমার মা বাবা যথারীত সেখানেই মুরিদ হয়েছিলেন। তো ওনারা বিভিন্ন প্রোগ্রামে সেখানে উপস্থিত হতেন, যাওয়া আসা করতেন। তেমনই ভাবে আমার বাবা কোনো একটা প্রোগ্রামে সেখানে কোনো একটা ভুল করে ফেলেন। তো সেই ভুলের খেসারত আমার মাকে দিতে হয়। ওই ভুল করার কারণে তো ওখানে সম্ভবত জিন থাকেন। কোন একটা জিন আমার মার উপরে আছর করে। তো এরই মধ্যে আমার মা ওই জিন দ্বারা পুরোপুরি আক্রান্ত হয়ে যায় এবং উল্টাপাল্টা বলতে থাকে। বয়সে যারা বড় আছেন তাদের সবাইকে তুই মুই করে বলতে থাকে। মানে তার আচরণ স্বাভাবিক থেকে অস্বাভাবিকে চলে যায়। আমরা যেরকমটা দেখছি তো ওরকমটা ছিল না, মানে পুরাই অ্যাবনর্মাল আচরণ করতে থাকে। তো এক পর্যায়ে পীর সাহেব, মানে আমার মা বাবার যে পীর সাহেব, উনি সম্পর্কে আমার দাদা হন, উনি বিষয়টা জানতে পারেন। তো এরই মধ্যে বেশ কয়েকদিন চলে যায়। আমার মার মধ্যে অনেক সমস্যা দেখা যায়। আমার মা দেখা যায় বাড়িতে থাকে না, অনেককে তুইমুই করে কথা বলে, স্বাভাবিক আচরণ করে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। তো এক পর্যায়ে আমার বাবাও একজন দিনমজুর ছিলেন, ভ্যান চালক ছিলেন। ভ্যান চালিয়ে সংসার চালাতে হতো, তাকে অনেক কষ্ট করতে হতো। তো আমার বাবা আমার মাকে নিয়ে একটা সমস্যায় পড়ে যান। তখন মাকে নিয়ে ওই যে পীর আছে না, আমরা যাকে পীর সাহেব বলে জানি বা যাকে আমরা দাদা বলে থাকি আর কি, তো ওনার কাছে শরণাপন্ন হন বিষয়টা নিয়ে। তো ওনার কাছে যাওয়ার পরে আমার মা আরো বেশি উত্তেজিত হয়ে যান, মানে ওনাকে পর্যন্ত তুই মুই করে কথা বলতে থাকে।
গালিগালাজ করতে থাকে। তখন আমি বুঝতেছিলাম যখন পরবর্তী সময় নিয়ে গেছিল আমার বাবা ওনার কাছে আমার মাকে চিকিৎসা করানোর জন্য। তো আমার মা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, মানে আমিও আমার মাকে ধরে রাখছিলাম, তো ধরে রাখতে পারতেছিলাম না, অনেক শক্তি খাটাচ্ছিল। মানে মনে হয় যেন গায়ে অনেক শক্তি এসে পড়েছে, তার এত শক্তি গায়ে। তো তখন যে পীর সাহেব উনি সম্পর্কিত আমার দাদা হয় বললাম, তো উনি আমাকে বললেন যে তুমি আমি সঠিক বলতে পারতেছি না সংখ্যাটা কত, অনেক আগের ঘটনা। ঘটনাটার সময়কাল সম্ভবত 2010 থেকে 2013 সাল এর মধ্যে হবে ঘটনাটা। অনেক আগেকার ঘটনা, সঠিক মনে নাই সংখ্যাটা আমার। উনি আমাকে মাছি মারতে বলেছিলেন, তবে বেজোড় সংখ্যা হবে সেটা স্পষ্ট মনে আছে। হয় 3টে মারতে বলেছিলেন, না হয় 5টা মাছি আমাকে মারতে বলেছিলেন, এরকমটা হবে। তো আমি মাছি মেরে ওনার কাছে দিলাম। তো উনি একটা বাটিতে হালকা একটু সরিষার তেল নিয়ে তো কিছু একটা পরে আর কি মাছিটাকে ওই তেলের মধ্যে চুবিয়ে তারপরে একটু মালিশ করে দিতে বললেন। তো আমার বাবা কিছুটা মালিশ করে দিলেন, তাহলে মানে তারপর কিছুটা আমার মা শান্ত হলো, মানে যে উত্তেজিত ছিল তারপরে কিছুটা শান্ত হলো। তো তার কিছুক্ষণ পর মানে বেশ কয়েক ঘন্টা পর আবার উনি উত্তেজিত হয়ে যান, মানে আগের মতো কেমন জানি আচরণ করতে থাকেন, সেই অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকেন। তো তারপরে উনি এক সময় ওনার কাছ থেকে ছটফট করে চলে এসে ওনার বাড়ি থেকে প্রায় হালকা একটু দূরে, মানে হেঁটে যেতে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, একটা পুকুরের ধারে চলে যান। পুকুরটার নামে অনেক মানুষ বলে থাকেন। তো ওখানে যে পুকুরটা ছিল ওটাকে তালাপের পাড় নামে অনেকে চিনে থাকবে, এবং সাটুলিয়া থানার অন্তর্গত যারা আছেন তারা মানে আশা করি সবাই চিনতে পারবে। এছাড়াও ওনার বিভিন্ন জেলা থেকে অনেক মুরিদ এসে থাকেন, তো তারাও যদি শুনে থাকে বিষয়টা তো জায়গাটা চিনে থাকবে আর কি। তালাপের পাড় নামে একটা পুকুর ছিল, এখনো আছে সেটা। তো ওখানে চলে আসেন। আর পুকুরটা হচ্ছে আপনার এমন একটা জায়গা, সেটা হচ্ছে আপনার পুরাটা আপনার একটা মানে ধানি জমি চাষ, যেমন মাঠ ফসল মাঠের মাঝখানে এমনটা মতো অবস্থান আর কি। ওদিকে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা সুবিধার ছিল না তখন, এখন কিছুটা হয়েছে রাস্তাঘাট আর কি। তো তখন খুব একটা সুবিধার ছিল না। আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন বড় একটা পুকুর, পুকুরের মাঝখান দিয়ে সোজা মাঝখান দিয়ে যদি একটা রাস্তা যায়, রাস্তার দুপাশে আপনার জমি পড়বে, রাস্তার দুপাশে জমি পড়বে এবং সব দিকে জমি পড়বে। শুধু ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, তো ওনাদের বাড়ি হচ্ছে এই রাস্তার কাছে, আর এবং আশেপাশে সব জায়গায় শুধু ফসলি জমি। তো অনেকেই চিনে থাকবেন জায়গাটা, আশা করি যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা। পুকুরটা এখনো আছে। তো আমার মা সেখানে চলে আসেন। তো সেখানে এসে আমার বাবাকে বলতে থাকে, তুই ভুল করছস, তুই ভুল করছ, তুই এই ভুলের জন্য তুই তোর পালে থেকে একটা গরু দিবি। গরু দেওয়ার কথা বলার পরে আমার বাবা খুবই ভয় পেয়ে যান। তখন আমার বাবা দিতে অস্বীকার করেন যে না, আমি গরিব মানুষ, আমি এটা দিতে পারবো না। তো তারপরে সে আমার মা বলতে থাকে গরু দেওয়ার কথা। তখন আমি আমার মার সাথে ছিলাম, যে গরু দেওয়ার যে বিষয়টা বলেছিল সেটা আমি স্পষ্ট শুনেছি। আমি তখন আমার বাবার সাথে পাশেই ছিলাম। আমার মা বলতেছিল যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো আমার বাবা আর কি এটা বারবার অস্বীকার করতেছিল। তো এক পর্যায়ে
তিনি কি করবে বুঝতে না পেরে উনি যে পীর ধরেছিল ওনার স্ত্রীর কাছে চলে যান। স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে তিনি আমার বাবা ওনাকে বিষয়টা জানান, বলেন যে আমার স্ত্রী তো এরকম গরু দাবি করতেছে, বলতেছে যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো তখন ওনার মানে সেই পীরের স্ত্রী সম্পর্কে দাদি হয় আমার, তো উনিও পরলোক গমন করেছেন, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, জান্নাতবাসী করুক। তো উনি আমার বাবাকে পরামর্শ দেন যে না, তুই কখনো এটা স্বীকার করবি না, তোর পালের গরু বলতে তোর যে সন্তান আছে এদেরকে তারা বুঝাইতেছে, তুই যদি স্বীকার করস তাহলে তোর সন্তানদের ক্ষতি করবে বা মেরে ফেলবে এরকম কিছু। তখন আমার বাবা বিষয়টা অনেক বুঝতে পারে এবং তিনি অস্বীকার করেন। আমার মাকে সেই পুকুরের কাছে গিয়ে সেখানে তিনি অস্বীকার করেন বিষয়টা। তো তিনি দিতে রাজি হন না। তিনি বলেন যে আমি যে গরিব মানুষ, আমার পক্ষে এগুলো দেওয়া সম্ভব না, তুমি ছোটখাটো কিছু চাও যেগুলো আমি দিতে পারি। তো উনি কোনোভাবেই রাজি হয় না। তো তারপরে সেদিনের পর কয়েকদিন চলে গেল, ওখানে সেটার কোনো সমাধান হলো না। আর সেখানে বলতে আমি ওই তালাবের পার যে পুকুরটা আছে আমি সেখানকার কথা বলতেছি। সে বিষয়টা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো চলতেছিল। আসলে এই পুকুরটা অনেক কথা আছে, আমি লোকমুখে শোনা যায় সেই পুকুরকে নিয়ে নাকি অনেক ঘটনা আছে, যদিও আমি সেটা শুনিনি। তবে আমার মার মুখে একটা ঘটনা শুনেছিলাম, সেটা ঘটনার শেষে বলবো। তো ওই দিনের পর ওই পুকুরের এই ঘটনার পর তো বেশ কয়েকদিন কেটে যায়। তো আমার মাকে ভালো করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করতে থাকেন, বিভিন্ন জায়গায় বৈঠক দিতে থাকেন। বৈঠক বলতে অনেকে গ্রাম্য যারা আছেন, গ্রামে থাকেন, তারা অবশ্যই বুঝে থাকবেন যে বৈঠক বলতে আসলে একটা আসন পেতে জিন তাড়ানোর যে বিষয়গুলা ওগুলা করা হয়। তো ওইগুলা অনেক বার করে, আমাদের বাড়িতেও কয়েকবার করা হয়েছে, আমি নিজে থেকেও সেগুলো দেখছি। আসলে এগুলো করতে অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা পয়সাও লাগে। তো এরকম ভাবে বেশ কয়েকবার এরকম বৈঠক দেওয়া হয়। তো আমার বাবার আর্থিক অবস্থাও খুব একটা তেমন ভালো ছিল না। আসলে আমরা 5টা ভাই ছিলাম, এখনো আছি। আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। তো এরকম ভাবে অনেক বৈঠক দেওয়ার পর তো আসলে আস্তে আস্তে আমার মা সুস্থ হতে থাকেন। তো আল্লাহর রহমতে এখন আমার মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো বৈঠকের বিষয়টা হচ্ছে, যখন আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, সর্বশেষ কোথায় যেন বৈঠকটা দেওয়া হয়েছিল, আসলে বেশ কয়েক জায়গায় এরকম বৈঠক দেওয়া হয়েছিল যেখানে আমি উপস্থিত ছিলাম না। তো 2বার আমার বাসায় দেওয়া হয়েছিল, সেখানে আসলে এটা সমাধান হয় নাই। তো তার পরবর্তীতে আমার খালার বাসায় একবার দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেখানে সবকিছুর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেও সেটা করা হয়নি। সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে সেটা করা হয়নি। তার পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে সেখানে একটা বৈঠক দেওয়া হয়েছিল। তো আশা করি সম্ভবত সেখানেই আসলে সমস্যার সমাধান হয়েছিল। তো কিভাবে হয়েছিল সেটা আমি সঠিক জানি না। আমার মাকেও জিজ্ঞেস করছিলাম, তো আমার মাও সঠিক বলতে পারে না। আমার মা শুধু এটুকুই বললো আমাকে যে আসলে তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমি কি করেছি বা কাকে কি বলেছি সেটা মানে সে নিজে থেকে পরে কিছুই মনে করতে পারে না। তো এই ছিল রাসেল ভাই একটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো আসলে আপনি যদি এর সত্যতা যাচাই করতে চান, আমার মা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। আমি আমার মার সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো এবং সরাসরি কথা বলিও দিতে পারবো। আমার বাবা আসলে বর্তমান নাই পৃথিবীতে, উনি 2017-তে পরলোক গমন করেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যে বলেছিলাম যে ঘটনার শেষে একটা কথা বা একটা ঘটনা বলবো পুকুরকে কেন্দ্রিক করে,
সেই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেই, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বললে অনেকেই চিনবে। সে এখনো জীবিত আছে। ওই পুকুরকে চ্যালেঞ্জ করে উনি একটা কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এমন যে উনি আসলে পুকুরে যে অলৌকিক কিছু বিষয় আছে সেটা বিশ্বাস করতেন না। তো উনি বলেছিলেন যে আসলে খারাপ একটা ভাষায় তিনি বলেছিলেন যে আমার ওইটা হবে, আমি এটা করে দেখাবো। তো আসলে উনি ওই পুকুরে নাকি উনি পেশরাব করেছিলেন। তার পরবর্তীতে ওনার অনেক সমস্যা হয়েছিল। উনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। উনির শারীরিক সমস্যা হয়েছিল। তো অনেক চিকিৎসা করানোর পরে সেখানে নাকি ওই পুকুরের নাকি অনেক কিছু করার পরে, অনেক কিছু বলতে ওই পুকুরে হয়তো জানার পরে আর কি কিছু যে নিয়ম কানুন ছিল সেগুলো দেওয়ার পরে নাকি উনি সুস্থ হয়ে গেছেন। তো উনি এখনো জীবিত আছে। আমি চাইলে আপনাদের কোনো যদি প্রতিনিধি সেখানে আমাদের গ্রামে আসে, আমি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন, শ্রোতাদেরকে শোনাবেন। আর আমি প্রবাসী আছি, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আগে প্রথম ঘটনায় আসি। প্রথম ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955 থেকে 60-এর ভিতরে কোন একটা সময়। ঘটনাটি ওনাদের এই তেলিগাতি গ্রামেই ঘটেছিল। তখনকার সময়ে ওই গ্রামের অবস্থা তো বুঝতেই পারছেন, একদম নিভৃত পল্লী। আর ওনার দাদার পরিবারের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, অনেক অভাব ছিল সংসারে। এই তাহমিদ ভাইয়ের আব্বু এবং চাচাদের যদি সংখ্যা আমরা বলি, ওনারা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। এর মধ্যে তাহমিদ ভাইয়ের আব্বু সবচেয়ে ছোট। তো চলুন মূল ঘটনার দিকে ঢুকে যাই। তো ওই সময়ে যার সাথে এই মূল ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আব্দুস সামাদ চাচা। আর তার চেয়ে 2 বছরের মতো বড় হবে তার আরেক ভাই, তার নাম হচ্ছে আব্দুস সালাম। তার মানে হচ্ছে আব্দুস সালাম চাচা এই আব্দুস সামাদ চাচার থেকে বড় ছিলেন সামান্য আর কি। তো ওই সময়ে ঘরের মানুষজন একদম আসলে কম না, এতগুলো ছেলে মেয়ে, 2-1 জনের বিয়ে হলেও মানুষ তো আসলে খুব একটা কম না, তাই না? তো এই 2 ভাই আব্দুস সালাম এবং আব্দুস সামাদ, এই দুজন একই সঙ্গে একই খাটে ঘুমাতেন। তো আরেকটা কথা, যখন এই আব্দুস সামাদ চাচার সাথে এই ঘটনা ঘটে তখন তার বয়স 12 কি 13-র মতো হবে আর কি। তো একদিন তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ তার মনে হয় ঘরের এক পাশের মাটির নিচের দিকে ঘর 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 আওয়াজ হচ্ছে। তার কাছে মনে হচ্ছিল কি যেন মাটির নিচ দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। অনেক সময় আমরা ফ্ল্যাট বাড়িতে এরকম শব্দ শুনি। ছাদের উপরে কোনো ভারী কিছু যদি টানা হেঁচড়া করা হয়, তারপরে যদি কেউ পাটার উপরে মশলা বাটে, তখন এক ধরনের ঘর ঘর আওয়াজ হয় আর কি। তো এরকমটাই যদি মাটির নিচে হয়, এরকম শব্দ হয়, ঠিক যেমনটা শোনা যায় এরকম ঘর ঘর আওয়াজ, ওই রকমটা আর কি। এভাবে উনি কয়েকটা দিন শুনতে পেয়েছিলেন, কিন্তু কাউকে কিছুই বলেন নাই। দিনের বেলায় উনি ভুলে যেতেন স্বপ্নের কথা, তাই তেমন একটা পাত্তাও দেন নাই। উনি যখন ঘুমিয়েছেন অন্যান্য রাতের মতো, পরিবেশ তো পুরো শান্ত, কোনো শব্দ টব্দ নাই, ওই রাত্রে কে যেন আস্তে করে ওনাকে ডাক দেয়, আব্দুস সামাদ, এই আব্দুস সামাদ, কই রে, ওঠ ওঠ, তোর জন্য দারুণ একটা উপহার আছে রে, ওঠ ওঠ। তো এইভাবে কি জন্য তাকে ডাক দেয়। তো এই আব্দুস সামাদ চাচা কিন্তু একটু বোকা শোকা টাইপের ছিলেন, কোনো চালাক চতুর স্বভাব ওনার মধ্যে ছিল না ছোটবেলা থেকেই। যে যেটা বলতো সেটাই উনি সরল বিশ্বাসে বিশ্বাস করে নিতেন আর কি। তো এই রাতের ডাক যখন শুরু হয়, কি তার পাশে থাকা আব্দুস সালাম চাচা কিন্তু এই ডাকটা শুনতে পান নাই, শুধু আব্দুস সামাদ চাচা এই ডাকটা শুনতে পেয়েছিলেন।
কয়েকবার এই ডাক শোনার পর উনি আস্তে আস্তে তার বন্ধ চোখ খুললেন। এই ঘটনা কিন্তু ঘরের মধ্যেই ঘটছে, এমন না যে ঘরের বাইরে থেকে ডাকাডাকির আওয়াজ আসছে, বিষয়টা এরকম না। তা আব্দুস সামাদ চাচা চোখ খুলে দেখেন একজন বৃদ্ধা মহিলা, অনেক বৃদ্ধা, ৮০-৯০ বছর বয়স হলে যেরকম মুখ এবং শরীরের স্কিনগুলো কুচকে যায় ওই রকম আর কি, তবে ভয়ঙ্কর না, অ্যাজ ইউজুয়াল একজন স্বাভাবিক বয়স্ক মহিলার চেহারা যেমন হয় ঠিক তেমন। তো ওই বৃদ্ধা মহিলা সামাদ চাচাকে বলছে, সামাদ রে, আয় আয়, ওঠ ওঠ, আমি তোকে ভালো কিছু একটা দিতে চাই যা তোর সারা জীবনের জন্য অনেক কাজে দেবে, তুই বড়লোক হয়ে যাবি, আয় আমার সাথে আয়, বিছানা থেকে ওঠ, তোর মতো মানুষকেই খুঁজছিলাম। তো এমন অবস্থা দেখে আব্দুস সামাদ চাচা তো অনেকটাই ভয় পেয়ে যান এবং চোখ বন্ধ করে ফেলেন। তো কিছুক্ষণ পর আবার যখন চোখ খুলেছেন দেখেন সবকিছু স্বাভাবিক, কেউ নাই ঘরের মধ্যে। এরপর ওই রাত্রে ঘরে আর কোনো কিছু ঘটেনি, স্বাভাবিকভাবেই রাতটা কেটে যায়, উনিও ঘুমিয়ে পড়েছিলেন। তবে পরদিন সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে মানে তাহমিদ ভাইয়ের দাদির কাছে সমস্ত বিষয়গুলো খুলে বলেন। তো দাদি একথা শুনে বুঝতে পারেন যে বিষয়টা আসলে কি। তো দাদি আব্দুস সামাদ চাচাকে বলেন যে, শোন রে বাপ, এটা খারাপ কিছু না, তোর কাছে এটা আসছে ভালো, তুই আজ রাত্রে একটা কাজ করবি, যদি উনি আবার আসেন তাহলে তুই ভয় পাবি না, উনি কি বলেন সেটা তুই মনোযোগ দিয়ে শুনবি, একদমই ঘাবড়াবি না। মনে রাখবি, ঘরের বাইরে থেকে খারাপ কিছু ডাকতে পারে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে খারাপ কিছু সাধারণত ডাকাডাকি করে না। আর আলামত দেখে যেটা মনে হচ্ছে এটা খারাপ কিছু না, এজন্যই বললাম, সুতরাং ভয় পাস না, আর মনোযোগ দিয়ে এটা শুনবি এবং তার কোনো কথা না করবি না। আজ রাত্রে আমিও ঘুমাবো না, ঘুমের ভান ধরে পড়ে থাকবো, তুই ভয় পাস না, আমি আছি ইনশাল্লাহ, তোর কোনো ক্ষতি হবে না, আল্লাহ ভরসা। এরকম বলে তাহমিদ ভাইয়ের দাদি আব্দুস সামাদ চাচাকে ভরসা দেন আর কি। আর এটাও বলে দেন যে খবরদার এই কথা তুই কিন্তু বাড়ির কাউকে আর বলবি না, আমার কাছে বলছিস আর খবরদার কাউকে বলিস না কিন্তু। তো ওই দিন তো শেষ হয়ে যায়, অস্ত নেমে আসে, সূর্যর আলো নিভে যায়, বলতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে আব্দুস সামাদ চাচা অপেক্ষা করতে থাকেন রাতের বেলা সেই বৃদ্ধা মহিলার জন্য। তো অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়েও যান। এরপর গভীর রাত্রে ওই বৃদ্ধা মহিলার ডাক তার কানে ভেসে আসে, আব্দুস সামাদ, ওই আব্দুস সামাদ, ওঠ ওঠ, আমি আসছি। তো কানের ডাক যাওয়ার সাথে সাথেই উনি উঠে পড়েছেন। তো এবার আর উঠে উনি ওই বৃদ্ধা মহিলাকে ভয় পান না, আর ওই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর কোনো সুরতেও আসেন নাই, স্বাভাবিক সুরতেই আসছেন এবারও। তো আগের রাতের মতো এ রাত্রেও ওই বৃদ্ধা মহিলা বলছেন, আব্দুস সামাদ যে আয় আয় আমার সাথে আয়, খাট থেকে নিচে নাম। তো উনি খাট থেকে নিচে নামার পর ওই বৃদ্ধা মহিলাকে কিন্তু বাইরে যেতে দেখা যায় না, মানে এই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে নিয়ে বাইরে যাচ্ছেন না। তাদের ঘর ছিল কাঠের, দুই পাশে দুটা বারান্দা, ঘরের মধ্যে দুইটা খাট পাশাপাশি ছিল, তার মাঝখানে কিছু ফাঁকা জায়গা, এটাই ছিল ওই ঘরের অবস্থা আর কি। তো ঘরের অন্য সাইডে কিছু জিনিসপত্র ছিল এবং এক সাইডে আব্দুস সামাদ চাচার আম্মু মানে তাহমিদ ভাইয়ের দাদির নামাজের জন্য একটা জায়গা ছিল, সেখানে তিনি নামাজ আদায় করতেন। আর ঘরের বাইরে দুইটা বারান্দার বিবরণটা আসলে ওটা দেওয়ার খুব একটা প্রয়োজন নাই, ওটা ঘটনার সাথে রিলেটেড না আর কি। তো পাশের একটা বারান্দা ছিল, সেখানে শুধু আব্দুস সামাদ চাচার আব্বু মানে দাদা ঘুমাতেন আর কি মাঝে মাঝে। যখন ওই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে ডাকলেন তখন তিনি খাট থেকে নিচে নামলেন। তখন ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাদির নামাজ পড়ার যে স্থান ঠিক তার পাশে গিয়ে দাঁড়ালেন। এরপর সেই বৃদ্ধা মহিলা বললেন, আব্দুস সামাদ, তুই এই জায়গাটা খুঁড়ে ফেল, গোল করে খুঁড়বি। এই কথা বলে ওই বৃদ্ধা মহিলা গোল করে একটা জায়গা দেখিয়ে দেন। এরপর আব্দুস সামাদ চাচা পাশ থেকে একটা মাটি খোঁড়ার শাবল বা এই জাতীয় কিছু একটা দিয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করলেন। সেখানে একটা ব্যাপার উনি লক্ষ্য করলেন, খোঁড়ার পর
মনে হলো যে ওখানে কিছু আছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, আচ্ছা ঘরের মধ্যে খোঁড়াখুড়ি করলো অথচ কারো ঘুম ভাঙলো না, ওইবারে কারোই ঘুম ভাঙলো না, কোনো শব্দ হলো না। আসলে কোনো শব্দই হয়নি। কেন হয়নি সেটা জানা যায় না, হয়তো ওই বৃদ্ধা মহিলা কোনো এক মায়াজাল সৃষ্টি করেছিলেন যার কারণে এরকমটা হয়নি। আর একটা বিষয়, অন্ধকারের মধ্যে কিভাবে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলাকে দেখলেন, তার চেহারাটাও ভালো করে দেখলেন, আবার শাবল নিয়ে গর্ত খোঁড়া শুরু করলেন। মূলত ঘরের মধ্যে এক ধরনের আলো ছিল, ওই আলোটার উৎস কি সেটা আব্দুস সামাদ চাচা জানেন না, বলতেও পারেন না। তবে ঘরের মধ্যে আলো ছিল এবং সেই আলোতে উনি স্পষ্টভাবে সবকিছু দেখছিলেন। আব্দুস সামাদ চাচা উনি যখন খুঁড়ছিলেন, সামান্য কিছুটা খুঁড়তেই হঠাৎ করে তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। দেখলেন বিশাল বড় এক মাইট বা মুনি বা বিশাল বড় একটা মাটির ঘড়া, এক একটা এলাকায় এক এক নামে এটা পরিচিত। আর এই জিনিসগুলো ছিল মাটি দিয়ে তৈরি। অনেক সময় দেখা যায় মানুষ এগুলোর মধ্যে চাল, তারপরে ধান এগুলো রাখে আর কি। বিভিন্ন এলাকায় এটাকে মুনিও বলে, মাইট বলে বরিশাল এলাকায়, তারপরে এই বাগেরহাট এলাকায় মুনি বলে। উনি যখন এই জিনিসটা দেখেছেন, দেখার পর ওনার চক্ষু ছানা বড়া হওয়ার কারণটা ছিল হচ্ছে ওর মধ্যে অসংখ্য চকচকে পয়সা ছিল। দেখে হঠাৎ করে মনে হয়েছিল এগুলো স্বর্ণের, কিন্তু ওটা পরবর্তীতে উনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে রূপার কয়েন, রূপার পয়সা, বেশ মোটা মোটা পয়সা। মূলত এর দৃশ্য দেখেই ওনার চোখ দুটো বড় বড় হয়ে যায়, আরে এটা আমি কি দেখছি। আব্দুস সামাদ চাচার পাশেই দাঁড়িয়ে ছিল সেই বৃদ্ধা মহিলা। এরপর ওই বৃদ্ধা মহিলা নিজেই ওই মাটির ওই মাইটের কাছে আসেন এবং নিজ হাতেই ওই মাইট বা মুনির মুখ খোলেন। দেখা গেল যে সেখানে যে চকচকে পয়সাগুলো ছিল, এইগুলো থেকে কিছু পয়সা আব্দুস সামাদ চাচার হাতে দিয়ে বললেন যে সামাদ রে, এই দেখ, এইটা কিন্তু একটা মাইট তুই দেখতে পাচ্ছিস, কিন্তু এর নিচে আরো 6টা, মোট 7টা এরকম মাইট আছে। এর মধ্যে রূপার পয়সাও আছে, আবার নিচ দিকে স্বর্ণের পয়সাও আছে। এগুলো সবই আজ থেকে তোর, এর মধ্যে যা আছে সব তুই খরচ করবি, কিন্তু একটা শর্ত, তুই প্রথমেই এখানকার অর্থ দিয়ে একটা সুন্দর মসজিদ তৈরি করবি, এটাই তোর কাজ, এরপর বাকিটা সব তোর। তখন ওই বৃদ্ধা মহিলা আরো বলেন যে একটা মাইট বা মুনির সব অর্থকরী উঠানোর সাথে সাথে আর একটা মুনি ঠিক একই রকম ভাবে নিচ থেকে উঠে আসবে, কষ্ট করে আর মাটি খুঁড়তে হবে না। কিন্তু একটা বিষয় বারবার সতর্ক করে দেন যে প্রথমে মসজিদ তৈরি করতে হবে, এই বিষয়ে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। এই যে মাইটগুলো, এই মাইট বা মুনিগুলো নাকি সাধারণভাবে মানুষ যেগুলো ব্যবহার করত তার থেকেও নাকি কয়েক গুণ বড় ছিল। আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে তার কাছে মনে হচ্ছিল যে এই ঘরের অনেকটা জায়গা জুড়েই নাকি এই এক একটা মাইট মনে হয় রয়েছে। উনি শুধু ওই জিনিসটার মুখের যে অংশটা ওইটাই ঘুরেছিলেন। আর ওই বৃদ্ধা মহিলা আরো একটি সতর্কবাণী করে দেন, সেটা হলো খবরদার এখানে কোনো নাপাক জিনিসের স্পর্শই যেন না লাগে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই জিনিসটা কাউকে বলা যাবে না, বললে বিপদ হবে, বললে এই জিনিসটা আর এখানে থাকবে না, তোর ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। এই বিষয়টা কিন্তু ওই বৃদ্ধা মহিলা জানিয়ে দেন। আর একটা বিষয় বলে দেন যে তুই তো আমাকে ভয় পেয়েছিলি, তুই তোর মাকে এই বিষয়টা বলে ফেলেছিলি, যাই হোক তোর মাকে বলছিস আর কাউকে বলিস না, তাহলে কিন্তু বিপদ ডেকে আনবি, অনেক শত্রু লেগে যাবে তোর পেছনে, সব শেষ হয়ে যাবে রে, জীবনটাই চলে যাবে শত্রুর হাতে, এরকম ভাবে সতর্ক করে দেন। এরপর আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে ওই বৃদ্ধা মহিলা নিজ হাতে ওই মুনি থেকে অনেকগুলো কয়েন উঠিয়ে আব্দুস সামাদ চাচার হাতে দিয়েছিলেন এবং দিয়ে বলেছেন, নে বিসমিল্লাহ কর, এগুলো দিয়ে শুরু হোক মসজিদ তৈরির কাজ।
তারপর যা যা লাগবে এখান থেকে নিয়ে নিবি। এটা বলার পর ওই বৃদ্ধা মহিলা নাকি অদৃশ্য হয়ে যান। তা আব্দুস সামাদ চাচা ওই আলগা যে মাটিগুলো ওখানে হয়েছিল যেখান থেকে খুঁড়েছিলেন আর কি, সেটা আবার মাটিতে ঢেকে দেন। এরপর উনি ওই রাত্রে আবার ঘুমিয়ে পড়েন। ওদিকে এই যে তাহমিদ ভাইয়ের দাদি মানে সামাদ চাচার মা, ওনার তো সজাগ থাকার কথা উনি বলেছিলেন, কিন্তু উনি এসবের কিচ্ছু টের পান নাই। উনি যে কখন নিজেই ঘুমিয়ে পড়েছেন এটা নিজেও বলতে পারেন না উনি। সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে সবকিছু খুলে বলেন। এগুলো শুনে আম্মু তো খুবই খুশি, কিন্তু ওই যে কাউকে বলা যাবে না, এটাও কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এরপর তাহমিদ ভাইয়ের দাদি উনি ওই যে যেই জায়গাটা খুঁড়েছিল আব্দুস সামাদ চাচা, ওটা একটা পাটি দিয়ে ঢেকে রাখে যাতে কারণ নজরে না পড়ে। আর দিনের বেলাতেও ওই খোঁড়া চিহ্নগুলো ছিল যেটা রাতের বেলা খুঁড়েছিলেন আর কি উনি। এদিকে আর একটা যে বড় ছেলে আছে আব্দুস সালাম, তাকে দাদি বলে দিয়েছিলেন যে এই আব্দুস সালাম তুই কিন্তু এই খাটের উপরে উঠে দৌড়াদৌড়ি করবি না। ওই জায়গাটা খাট থেকে একটু পাশেই ছিল তো, একদম দাদির নামাজের জায়গার পাশেই। দাদি আরো নিষেধ করে দেন যে ঘরে বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। আসলে কাউকে তো এভাবে বলা যাচ্ছে না, তাই সবাইকে একটু নিষেধ করে দিচ্ছিলেন আর কি, এখানে যাতে লোকজন না আসে খুব একটা প্রয়োজন ছাড়া। আর বাচ্চা কাচ্চারা কোথায় কি করবে, নোংরা করে দিবে, কোথায় অপবিত্র করে দেবে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ ওরা তো এটা বোঝে না, ওই গুরুত্ব তো তাদের কাছে নাই। তো আব্দুস সামাদ চাচা রাতেই ভেবে নিয়েছিলেন যে কোন জায়গায় মসজিদ বানাবেন। ওই এলাকায় একটা মসজিদ আছে যেটা অনেক পুরনো মসজিদ। তৎকালীন আসলে এত মসজিদ তো এখনকার মতো ছিল না, অনেক দূরে দূরে 2-3টা মসজিদ ছিল আর কি। তো বাড়ির কাছে একটা মসজিদ ছিল যেটা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। উনি মনে করেছেন যে এটা উনি সম্পূর্ণ নতুন করে জাঁকজমকপূর্ণ করে তৈরি করবেন। ওই সময় সবচাইতে দামি মসজিদ নির্মাণ খরচের দিক দিয়ে যেন সেটাই হয়, ওইরকম চিন্তা করছে, কারণ অর্থকরী তো আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। দিনের বেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুর সাথে কথা বলে সিদ্ধান্ত নেন এবং ওই দিন রাত্রেই তারা আরো কিছু টাকা পয়সা ওই মুনি থেকে উঠাবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মসজিদ বানানোর কাজও শুরু করবেন। তো ঠিক ওই দিনই দুপুর থেকে বিকালের মধ্যবর্তী কোন একটা সময় ওই যে আব্দুস সালাম চাচা, যিনি আব্দুস সামাদ চাচার বড় ভাই, 2-1 বছরের বড় আর কি, তো উনি আবার কি করেছেন, একটা ভুল করে ফেলেছিলেন। সেটা হচ্ছে যে এই যে তাহমিদ ভাইয়ের বাবা, তো উনি ভাই বোনদের মধ্যে সবার ছোট, ওই সময় তার বয়স হচ্ছে 2 বছরের মতো। তো আব্দুস সালাম চাচা কি করেছিলেন, ছোট ভাইকে কোলে নিয়ে খেলছিলেন, লাফালাফি করছিলেন। আর 2 বছর একটা বাচ্চা কতটুকুই আর কি বলছে, তাই না? ওই সময় কি করেছে, ওই খাটের উপরে এই তাহমিদ ভাইয়ের যিনি বাবা, উনি জল বিয়োগ করে ফেলেছে তারই বড় ভাই এই আব্দুস সালাম চাচার লুঙ্গিতে। এখন লুঙ্গি একদম ভিজে গিয়েছে। এরপর আব্দুস সালাম চাচা কি করেছেন, উনি লুঙ্গিটা খুলে মাটির উপরে ছুঁড়ে ফেলেছেন। যাহারে এটি কি করলি, আমার লুঙ্গিটা ভিজাই দিলি। এরপরে উনি ওনার আম্মুকে ডাকাডাকি শুরু করছেন, এই আম্মা দেখো তোমার ছেলে আমার লুঙ্গি ভিজাই দিছে। যখনই এই শব্দটা তাহমিদ ভাইয়ের দাদি শুনেছেন তখন চমকে উঠছেন, আরে ওই ঘরে ওরা কি করে, ওই ঘরে ঢুকে পড়ছে। উনি দৌড়ে গিয়েছেন, দৌড়ে গিয়ে দেখেন যে এই অবস্থা, আব্দুস সালাম চাচা তার লুঙ্গি খুলে ছুঁড়ে ফেলেছেন। এখন সে তো ছোট মানুষ, সে তো আর কিছু বোঝে না। আব্দুস সালাম চাচাও যে বয়সে খুব বড় তাও না, আর তাহমিদ ভাইয়ের বাবা তো একদমই ছোট, কিছু শব্দ মুখে উচ্চারণ করা শিখেছে মাত্র। তো লুঙ্গি ওই যে খুলে ছুঁড়ে ফেলেছিল ওই জায়গায় গিয়ে পড়েছে, যে জায়গাটা ঢাকা ছিল। তো ওই জায়গাটার উপরে তো পাটি ছিল, ওই পাটির উপরে লুঙ্গি গিয়ে পড়েছে। উনি তো দ্রুত, মানে দাদি তো দ্রুত ওইখান থেকে লুঙ্গিটা সরিয়ে ফেলেন। লুঙ্গিটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান, ওই জায়গাটা ভালো করে একটু মুছে ফেলেন এবং বকাঝকা করেন, কি করলি, এই জায়গায় জিনিসটা ফেললি কেন? তখন আব্দুস সালাম চাচা বলছে যে আমি কি এই ভিজা লুঙ্গি পরে থাকবো, এই জন্য ফেলে দিছি। এখন তাকে তো কিছু বলতেও পারছেন না দাদি। এখন কি করা যায়, উনি তো ভয় পেয়েছেন যে নিশ্চয়ই কোন একটা ঘটনা তো ঘটবে এইবার। ওই রাত্রে কিছু টাকা পয়সা ওঠানোর কথা কিন্তু ছিল, খুব গোপনে ওঠানোর কথা ছিল, কারণ মসজিদ তৈরি করতে হবে। কিন্তু ওই রাত্রে ওনারা কিছুটা খুঁড়েছেন, খোঁড়ার পরে না কিছু দেখেন না, আবার মাটি উপরে ঢেকে দিয়ে সরে চলে গেছেন।
দাদি চিন্তা করছিলেন যে হয়তোবা এই কারণেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। ওই রাত্রে একটা স্বপ্ন ওনারা কিন্তু দেখেছিলেন, তবে স্বপ্ন দেখলেও বাস্তবিক একটা শব্দ ওনারা শুনেছিলেন। বাস্তব শব্দটা যেটা শোনেন সেটা হচ্ছে একটা ঘর 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 আওয়াজ আসে, মনে হচ্ছে ঘর 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 আওয়াজ একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, ওনাদের ঘরের ওই দিকটা থেকে অন্য কোনো একটা দিকে চলে যাচ্ছে। তো এই আওয়াজটা কিন্তু একদম শুরুর দিকে আব্দুস সামাদ চাচা শুনতে পেয়েছিলেন। তখন মনে হয়েছিল অন্য কোনো জায়গা থেকে ওই আওয়াজটা তার ঘরের দিকে আসছে, কিন্তু এবার একটা ভিন্ন, ঘরের দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। ওই রাত্রে স্বপ্ন যখন দেখেছেন, সেই স্বপ্নের মধ্যে আব্দুস সামাদ চাচা দেখেন যে ওই 7টা বিশাল বিশাল বড় যে মুনি বা মাইট, সেগুলো তার ঘর থেকে বের হয়ে সোজা অন্যদিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে সেগুলো মাটির নিচ দিয়েই যাচ্ছে, তবে মাটিটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে, এবং বাইরে একটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর উনি দেখতে পেলেন সেই বৃদ্ধা মহিলাকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ তার, খুব কাঁদো কাঁদো স্বরে বলছে, আহ আব্দুস সামাদ রে, হায় রে, কি করলি তোরা, এটা একটা কাজ হইল, কতবার করে সতর্ক করলাম, তারপরও তোরা পারলি না, কিছুদিন পরেও যদি এটা ঘটতো তাও তো তোরা একটু তোদের অবস্থা ফেরাতে পারতি, একটা মসজিদ হইলে আমি কি সওয়াব পাইতাম না, এইটা কি করলি, উপকারের জন্য দিলাম, তোরা পারলি না রে। ঘুমের মধ্যে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলার সামনে খুব কান্নাকাটি করেন, বলেন না আমার তো কোনো দোষ ছিল না, আমি তো ওখানে ছিলাম না, আমি তো কিছু করি নাই। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আর কোনো উপায় নাই রে, আমাকেও চলে যেতে হবে, এগুলো চলে গেছে রে, এইগুলোর উপরে এখন আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কিচ্ছু করার নাই, তোরাও বঞ্চিত হইলি, আমাকেও সওয়াব থেকে বঞ্চিত করলি, এখন কিছু করার নাই, এটাই তোর ভাগ্যে ছিল। এটা শোনার পরই আব্দুস সামাদ চাচার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে উঠে আতকে ওঠেন, যারে কি দেখলাম এতক্ষণ। এরপর তিনি তার আম্মুকে সবকিছু খুলে বলেন। ওনার আম্মু ওই রাত্রেই ওই জায়গায় আসেন, এসে একটা অদ্ভুত জিনিস দেখেন, সেটা হলো ওই জায়গাটা না অনেকখানি নিচু হয়ে গেছে, মনে হচ্ছিল নিচে অনেক বড় কিছু ছিল, ওখান থেকে সেগুলো চলে গেছে, ওই জায়গাটা ডেবে গেছে বা ওই জায়গাটা নিচু হয়ে গেছে, আর নিচ থেকে ভারী কোনো কিছু বা বড় কোনো কিছু সরে চলে গেছে দেখে ওই জায়গাটার মাটি ওই জায়গায় বসে গেছে, বসে এরকম গর্তের মতো সৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুরে সেখানে দেখা যায় আসলে কিছু নাই, তবে ওখানে কিছু একটা ছিল এইটা বোঝা যাচ্ছিল। এরপর তো আব্দুস সামাদ চাচা ভীষণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, মনে মনে উনি বিশাল আঘাত পেয়েছিলেন। এরকম সম্পদ উনি নিজের হাত দিয়ে ধরলেন, সেটা হাতছাড়া হয়ে গেল। এরপর তো উনি খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন বাড়ি থেকে। এরপর বাড়িতে আসলে উনি খুব একটা আসতেন না, এদিকে এদিকে ঘোরাফেরা করতেন, অল্প বয়স। আর এরপর মূলত উনি খাওয়া দাওয়া আর অনেকটা করতেনই না, ওনার ক্ষুধাই লাগতো না, খুব জোর করে কিছু খাওয়ালে উনি খেতেন। অনেকটা এমন ভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, পাগলের মতোই হয়ে গেছেন আর কি, আধা পাগল আর কি। ওনার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে অনেক সময় লেগেছিল, অনেক সময় লেগেছিল, এতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ছোট্ট বয়সেই। এই বিষয়টা যখন তাহমিদ ভাই দাদা জানতে পারলেন, উনি তো খুব রাগারাগি করলেন যে আমাকে কেন বিষয়টা জানালেন না তোমরা, আমি যদি জানতাম তাহলে তো এই জায়গাটা অনেক কঠিনভাবে পাহারা দিয়ে রাখতাম, যেন কেউ এখানে আসতে না পারে, ঘিরে রাখতাম প্রয়োজনে, তোমরা আমার কাছ থেকে গোপন করলা। তখন তাহমিদ ভাই দাদি বলেছিলেন যে আসলে বিষয়টা তো জানানোর বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে তোমাকেও বলা হয় নাই, এখন কি আর করা। এই যে আব্দুস সামাদ চাচা, উনি কিন্তু স্বপ্নের মধ্যেও ওই বৃদ্ধা মহিলাকে দেখতেন, অনুরোধ করতেন যে আমাকে ওগুলা দেন। ওই বৃদ্ধা মহিলা নিজেও মন খারাপ করে বলতো যে না রে, আমার আর দেওয়ার ক্ষমতা নাই, যেটা চলে গেছে চলে গেছে, এটা আর আসবে না, হারিয়ে যাওয়া জিনিস আর ফেরত পাওয়া যাবে না, এটাই তোর ভাগ্য রে। তো এটাই নাকি বলতেন। তো যাই হোক, একটা সময় আস্তে আস্তে শোক কাটিয়ে ওঠেন আব্দুস সামাদ চাচা, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। ওনার ওই মানসিক অস্থিরতাটাও একটা সময় আল্লাহর রহমতে দূর হয়ে গিয়েছিল।
তো এটা ছিল প্রথম ঘটনা। এবার যেটায় আসবো সেটাও ওই আব্দুস সামাদ চাচার সাথেই ঘটে যাওয়া ঘটনা, তবে এবারের ঘটনাটি বেশ মারাত্মক। এই ঘটনাটি শোনার পর বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার সাথে আশা করছি আপনারা মিল পাবেন। আমি ঘটনার শেষ দিকে এসে বলবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 35-40 বছর আগে। উনি তখন বগুড়াতে, আর ঘটনাটি যখন ঘটে তখন তার স্ত্রীও সাথে ছিল। উনি বগুড়ার দিকে চলে যান, ওখানেই সেটেল হয়ে যান, সেখানেই বিয়ে করেছিলেন। এভাবেই দিন চলতে থাকে। একদিন তার সাথে একজনের পরিচয় হয়, একটু আধ্যাত্মিক টাইপের লোক আর কি। তাকে উনি মানে আব্দুস সামাদ চাচা গুরু বা ওস্তাদ বলে ডাকতেন। একদিন সেই ওস্তাদ আব্দুস সামাদ চাচাকে বলেন যে তুমি তো অনেক ভালো মানুষ, সবসময় নামাজ কালাম পড়বা, আল্লাহর পথে চলবা, তুমি জীবনে অনেক কিছুর মালিক হতে পারবা, তোমার মধ্যে আমি সৌভাগ্যের চাবি দেখতে পাই। তো মাঝে মাঝে এই আব্দুস সামাদ চাচার সেই কথিত গুরু ওনাকে এই কথা বলতেন। এইভাবেই যেতে থাকে দিন। একদিন ওই গুরু আব্দুস সামাদ চাচাকে বলেন, আব্দুস সামাদ তুমি তো অনেক সম্পদের মালিক হতে পারবা, অনেক গুপ্তধনের মালিক হতে পারবা, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচা চিন্তা করেন, আরে ছোটবেলায় তো গুপ্তধন পেয়েও হাতছাড়া হয়ে গেছে, আবার যদি ফেরত আসে কি কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচাকে ওই কথিত গুরু বলেন, তোমাকে জীবিত অবস্থায় কবরের মধ্যে ঢুকতে হবে। এই কথা শুনে চাচা তো বেশ থতমত খেয়ে যান এবং বলেন যে মানে এ কিভাবে সম্ভব, আমি জীবিত মানুষ কবরের ভিতরে ঢুকবো কিভাবে। তখন ওই সেই গুরু বলেন, যারে ভয়ের কিছু নাই, তুমি পারবা, কিভাবে কি করতে হবে আমি শিখাই দেব। তখন সেই গুরু বলেন যে এই ঘটনা বাড়ির বাইরের কাউকে বলা যাবে না, আর বলার দরকারও নাই। কবর দেবে তোমার বাড়িতে যারা আছে তারাই, তোমার কিছু চেনাশোনা আত্মীয় স্বজনেরা। তখন চাচা তো ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা কোথায় কবর দিবে? তখন এই গুরু বলেন, তোমার উঠানের এক জায়গা হলেই হবে। চাচা আবার ভয় পাচ্ছিলেন যে দেখা গেল যে পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশঝাড়ে আবার কবর দিতে বলে কিনা। ওই বাঁশঝাড় দেখলে তো এমনিতেই দিনের বেলা ভয় লাগে। তো যাই হোক, যখন বললেন যে উঠোনেই দেবে তখন চাচা একটু আশ্বস্ত হন। এরপর আব্দুস সামাদ চাচা জিজ্ঞেস করেন কতক্ষণ কিভাবে থাকতে হবে। তখন সেই গুরু বলতে শুরু করেন, তুমি বাজার থেকে একটা সুন্দর সাদা রঙের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি কিনে নিয়ে আসবে। এরপর জুম্মার দিন যখন আসবে তখন তুমি জুম্মার নামাজের আগেই সেই কবরে শায়িত হবে। এরপর উপর থেকে কয়েকজন মিলে মাটি দিয়ে কবর ঢেকে দিবে, চাপা মাটি না, সাধারণভাবে যেভাবে মাটি দেয়া হয় এই এলাকায় সেভাবে। এরপর যতক্ষণ পর্যন্ত খুব জোরে ভয়ঙ্কর এক আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত কবরের উপর থেকে মাটি সরানো যাবে না। আর হ্যাঁ, একজনকে কিন্তু সবসময় কবরের কাছে থাকতেই হবে, না হলে আওয়াজ হওয়ার সাথে সাথে কবর থেকে না ওঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। আবার কবর দেওয়ার পর আওয়াজ না হওয়ার আগে তোমাকে উঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, তার এই কথিত গুরুর কাছ থেকে এসব শুনে এসে বাড়ির সবাইকে উনি বলেন। এই কথা শোনার পর কেউ কি রাজি হয়? কেউ তো রাজি হয় না। উনি তখন বিবাহিত ছিলেন, ওনার স্ত্রীও রাজি না। সবাই বলে, আরে বাপু এত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, যেমন আছো তেমন থাকো, ভাগ্য যদি ভালো থাকে আল্লাহ অনেক কিছু দেবেন, ভাগ্য খারাপ হলে ওই যে ছোটবেলায় যেটা হারাই গেছে ওরকম কোনো কিছু আর হবে না, আল্লাহর উপর ভরসা রাখো, এসব কোনো কিছু করতে হবে না। তারপরেও আসলে উনি সবাইকে অনেক কষ্ট করে বোঝান যে ছোটবেলায় এরকম একটা জিনিস কিন্তু হাতছাড়া হয়ে গেছিল, হয়তোবা এই জিনিসটাই আবার ফেরত আসবে, আল্লাহ এটাই চাচ্ছেন। এইভাবে উনি সবাইকে বুঝান। কিন্তু তার এক বড় বোন আছে যাকে উনি বুবু বলে ডাকতেন। এই বুবু তো কোনোভাবেই রাজি না, আর তার স্ত্রীও রাজি না। এই দুই মহিলা একদম বেঁকে বসেন যে না, এটা কোনোভাবেই করা যাবে না, এগুলোর কোনো প্রয়োজন নাই। এখন আব্দুস সামাদ চাচাও নাসর বান্দা যেন করবেনই। এদিকে ওনার শ্বশুর বাড়ির লোকজন কয়েকজন চলে আসছে, ওনার শ্বশুরও চলে আসে তাকে বোঝানোর জন্য। যখন সবাই দেখলেন যে না, কোনোভাবেই তাকে আসলে বোঝানো সম্ভব না, সবাই বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে চাও করো। এরপর কবর খোঁড়া হয় উঠানে। প্রতিবেশীরা কিন্তু জানে না এইগুলা, সব ব্যবস্থা নেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। ওদিকে কবরে ঢুকে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু তার কথিত গুরু শিখিয়ে দিয়েছেন। এরপর জুম্মার দিন চলে আসে, সবকিছু প্রস্তুত করা হয়। তিনি জুম্মার নামাজের আজানের সাথে সাথে সুন্দর পাঞ্জাবি আর ওই সাদা লুঙ্গি পরিধান করে কবরের মধ্যে ঢুকে শুয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তো খুব কান্নাকাটি শুরু করেন। স্বাভাবিকভাবে উনি তো চাচ্ছেন না যে তার স্বামী এসব ঝামেলার মধ্যে যাক, কিন্তু ওনার এই একগুঁয়েমির কারণে শেষ পর্যন্ত সেই
কথিত গুরুর কথা অনুযায়ী তাকে জীবিত কবর দেয়া হয়। সবাই আশেপাশে ঘোরাফেরা করছে, এইভাবে করতে করতে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত নেমে আসে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। একটা ভয়ঙ্কর আওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো আওয়াজ নাই। আবার নিষেধ ছিল আওয়াজ হওয়ার আগে কবর থেকে উঠানো যাবে না, তাহলে আবার ক্ষতি হবে। অনেকেই তো গিয়ে তার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু ওই যে তার এক বুবু, বড় বোন, উনি আর কবরের পাশ থেকে সরেন না, বলেন না এই বাইরে না নিয়ে আমি যাবো না এখান থেকে। উনি খাওয়া দাওয়া বাদ দিয়ে ওখানেই বসে আছেন। দুপুর চলে গেছে, রাত চলে যাচ্ছে, এক মুহূর্তের জন্য ওখান থেকে সরে নাই। গভীর রাত, অনেকে ঘুমিয়ে পড়েছেন, অনেকে চিন্তা করেছেন ও কবরের মধ্যে মরে গেছে। এতক্ষণ কেউ কবরের মধ্যে থাকতে পারে নাকি? রাত প্রায় অর্ধেক, কোনো আওয়াজ নাই। আনুমানিক রাত 3টার দিকে বিকট এক আওয়াজ হয় কবরের ভেতর থেকে, একদম কান ফাটানো একটা আওয়াজ। আওয়াজ হওয়ার সাথে সাথে সেই বুবু, উনি তো জোরে চিৎকার করে সবাইকে ডাকাডাকি শুরু করেন। দ্রুত কবর খোঁড়া শুরু হয়। এক পর্যায়ে মাটি সরানো হয়, সেখানে দেখা যায় যে আব্দুস সামাদ চাচা কবরের ভিতরে অজ্ঞান হয়ে আছেন, মারা যায় নাই, তার শ্বাস প্রশ্বাস চলছিল। এরপর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে তার হুশ ফেরাতে। ওনার যখন হুশ ফেরত আসে তখন সবাই জিজ্ঞেস করেছিল তোমার সাথে কি হয়েছিল কবরের ভিতরে। আব্দুস সামাদ চাচা বলেন এই বিষয়ে আমাকে কেউ কোনো প্রকার প্রশ্ন করবে না। এরপর তিনি তার সেই কথিত গুরুর কাছে চলে যান, তাকে গিয়ে বলেন যে কি হয়েছিল সবকিছু, কবরের ভিতরে যা যা হয়েছে সেটা নাকি শুধু একজনকেই বলা যেত, এটাই নাকি এটা নিয়ম ছিল। তো কাকে বলা যাবে এটা নাকি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এখন আব্দুস সামাদ চাচা তার গুরুকে বিশ্বাস করেছিলেন, তাই তিনি তাকে গিয়ে সবকিছু বলেছিলেন। হয়তোবা তাকে কোনো গুপ্তধনের সন্ধান দেওয়া হয়েছিল। আব্দুস সামাদ চাচা ভেবেছিলেন তার গুরু তো এইসব বিষয় ভালো বুঝবেন, তাকে এই বিষয়টা সাহায্য করবেন, এটা ভেবে উনি তার গুরুকে সবকিছু বলে দিয়েছিলেন। কিন্তু ঘটনাটা ঘটল কি, এই কথিত গুরু আব্দুস সামাদ চাচাকে কোনো সাহায্য করেন না। এরপর পরই নাকি সেই কথিত ভণ্ড গুরু উনি বেশ ভালো মতো ফাউন্ডেশন করে বাড়ি তৈরি করা শুরু করেন। তার বেশ কিছু বাড়ি, বেশ দামি দামি বাড়ি কিন্তু এখনো রয়েছে। এই ঘটনার পরপরই মূলত উনি ওই বাড়ির কাজে হাত দিয়েছিলেন। আসলে কিভাবে গুপ্তধন পাওয়া যাবে সেই সব কথা নাকি সেই গুরুকে বলে দিয়েছিলেন। আর এই জিনিসটা একবার কাউকে বলে দিলে যিনি বলে দেবেন তিনি হয়তোবা আর সেই গুপ্তধন পাবেন না, যাকে বলে দেওয়া হয় সেটা নাকি তার এখতিয়ারে চলে যায়। এভাবেই সেই কথিত গুরু আব্দুস সামাদ চাচার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আব্দুস সামাদ চাচা সরল বিশ্বাসী মানুষ একজন ছিলেন, খুব সহজ সরল মানুষের, আমরা ঘটনার শুরুর দিকে বলেছি। তার এই সরলতার সুযোগটাই এই ভণ্ড কথিত গুরু নিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আফসোস যে এই ভণ্ড গুরুর খপ্পরে পড়ে উনি জীবনের কি ঝুঁকিটা নিয়েছিলেন উনি নিজেও বুঝতে পারেন নাই। আর বিশ্বাস করে গুপ্তধনের কথা বলেছিলেন, সেটা কিন্তু ওই ভণ্ড গুরু হাতিয়ে নিয়েছিলেন। কিন্তু আসলে কি ওখানে হয়েছিল, আদতে গুপ্তধনের কথা বলা ছিল কিনা, এই বিষয়ে উনি কাউকে কখনো কিচ্ছুটা বলেন নাই। ওনার সেই বুবু কিন্তু মারা গিয়েছেন, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন কিন্তু মারা গিয়েছেন। আর তাহমিদ ভাইয়ের বাবা চাচা বা ফুপুরা 4 ভাই 4 বোন, এর মধ্যে 4 জন মারা গিয়েছেন। সেই আব্দুস সালাম চাচাও মারা গিয়েছেন, 2 জন ফুপু মারা গিয়েছেন। তবে আব্দুস সামাদ চাচা আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন। তবে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি কিছুরই উত্তর দেন না, বলে যে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না, বললেই বিপদ হবে। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম যে আপনারা এই ঘটনা শোনার পর কিছু বিষয় মেলানোর চেষ্টা করবেন। মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে কিছু কিছু সংবাদ ভেসে আসে যে সেখানে বাড়ির উঠোনের মধ্যে একজন কবরের মধ্যে ঢুকে গেছে। এরপর কোনো সারা শব্দ না পাওয়ার পর সে কবর খুঁড়ে তাকে বের করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ, পানি শূন্যতা দেখা গিয়েছে, কোনোভাবে তাকে বাঁচানো হয়েছে। অথবা যখন থানা পুলিশের কাছে খবর গিয়েছে, তারা
এসে তাকে কবর থেকে উদ্ধার করেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। আসলেই এইগুলো হতে পারে যে এই গুপ্তধনের আশায় মানুষ এই ভয়ঙ্কর কাজগুলো করে থাকে। আদতে ওখানে আসলে কি ঘটে না ঘটে এই তথ্যগুলো ওনারা কাউকে বলেন না, যার ফলশ্রুতিতে আমরাও তেমন কোনো তথ্য পাই না। আমরা শুধু আন্দাজ করি, যেমনটা তাহমিদ ভাই আন্দাজ করে বলেছেন বা তার পরিবার আন্দাজ করে যেই সিদ্ধান্তে এসেছিলেন, তাদের সিদ্ধান্তে আসার পিছনে কারণও ছিল সেই কথিত গুরু এই ঘটনার পর পরে কিভাবে বাড়ির কাজে হাত দিল, তার সংসার চলতো না। যেহেতু আব্দুস সামাদ চাচা এই বিষয়ে কাউকে বলতে পারবেন না, এই কারণেই আন্দাজ করে সবাই নিয়েছিলেন যে কোনো গুপ্তধনের সন্ধান দিয়ে দিয়েছিলেন সেই কথিত গুরুর কাছে, আর সেটা নিয়ে সে বড়লোক হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে। এই ঘটনার পর নিশ্চয়ই অনেকেই আশেপাশে ঘটে যাওয়া এই টাইপের ঘটনার একটা সুরাহা বুঝতে পারবেন যে কি হতে পারে সেটা। ধন্যবাদ জানাচ্ছি লিওন ভাইকে। আপনারা দুজন ঘটনা পাঠিয়েছেন, আশা করছি এই ঘটনা দুটি লিসেনারদের কাছে ভালো লেগেছে। ধৈর্য ধরে যারা শুনলেন তাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি।